তাহলে প্রথম কথা হলো, সাহিত্যের অন্যান্য রূপরীতির সঙ্গে উপন্যাস, ছোট গল্প, নাটক এদের সঙ্গে প্রবন্ধ পাঠের তফাৎ কোথায় করব, কেন তফাৎটা করছি, এই তফাতের ওপরে প্রবন্ধের প্রিপারেশন, প্রস্তুতি কেমন নেব, এক্সক্লুসিভলি নেটের দিকে তাকিয়ে একেবারেই খুব সুনির্দিষ্টভাবে নেট যে সুবিধাটা দেয় সেইটা মাথায় রেখে আমরা কথাটা আলোচনা করছি। একটি কথা বলবো, যেহেতু বলেছি এটা আমাদের গুরুত্বপূর্ণ অংশ নয় এবং আমরা অনেকেই জানি বিষয়টা, গুরুত্বপূর্ণ হচ্ছে একটি উপন্যাস তাকে বোঝবার জন্য, একটি কবিতা তাকে বোঝবার জন্য যে ভাষাতে আমরা বুঝি, ধরুন সমালোচনা করি, সেটা প্রবন্ধতেই লেখা হয়। সেই সমালোচনাটাকে প্রবন্ধই বলেই যে সমালোচনামূলক প্রবন্ধ। তাহলে দাঁড়ালো কি আমাদের কাছে, একটি কবিতা সাহিত্য, একটি উপন্যাস, একটি ছোট গল্প সংক্রান্ত বোঝাপড়ার জন্য যে আলোচনা, সমালোচনা, সেটা আসলেই প্রবন্ধ। তাহলে প্রশ্ন, প্রবন্ধ পড়বার জন্য তাহলে আবার কি করতে হবে? দাঁড়াচ্ছে এটা, গদ্য ভাষা দিয়ে বুঝি সব কিছু, সেই গদ্য ভাষাটা যখন আমার সামনে এসেছে, প্রবন্ধ দিয়ে বুঝি একটা উপন্যাস, তাহলে প্রবন্ধই যখন এসেছে তাকে পড়তে কি সমস্যা হবে? আর সমস্যা হলে তাহলে এই গদ্য ভাষা দিয়ে উপন্যাসটা বুঝছি এটা বলবার মানে কি, এটা মাথায় রাখতে হবে। খুব সহজ। তাহলে প্রবন্ধের পাঠের কেমন নিয়ম কানুন হবে, তার বলতে চাইছি এটাই, প্রবন্ধ তো লেখা রয়েছে ভাষাতে, যুক্তিক্রম থাকে, তার একটি বক্তব্য থাকে, প্রবন্ধের অনেক ধরন আছে, এটা মনে রেখেও আদৌ যে বিষয়টি প্রবন্ধের জন্য জরুরি, একটি প্রতিপাদ্য বিষয়, এবং সেইটে আমাদের করে নেওয়া, আমাদের নিজেদের মতন করে বুঝে নেওয়া, এই তো বিষয়। কিন্তু হয়তো এই গদ্য ভাষার মাধ্যমে প্রতিপাদ্য বিষয় স্পষ্ট, আমি সেটা বুঝে নেব, তাহলে প্রবন্ধের জন্য কি করতে হবে? দুটো তিনটে জিনিস বলি। এক, নেটে বিস্তৃত বা বোধমূলক লেখবার বলবার জায়গা নেই। যদিও আবার বললাম ওইটি প্রচ্ছন্নভাবে থাকবে, তার কারণ বিকল্পের মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। ওই বিস্তৃত করে বলবার জায়গা থাকবে না মানে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে দেখব, যদি বিস্তৃত লিখতে হতো আগে যেমন লিখতে হয়েছিল, আগেকার একাডেমিক এক্সামিনেশনগুলোর কথা বলছি, পরীক্ষাগুলোর কথা বলছি, তার থেকে নেটের প্রিপারেশনটা কোন জায়গায় আলাদা সেটা ছোট্ট করে মাথায় রেখে, অত কিছু লাইমলাইট দিতে হবে না, কিন্তু প্রচ্ছন্নভাবে ওটা মাথায় থাকবে। পড়তে যখন যাব বিষয়টার মধ্যে যাব, যে বিষয় যখন পড়ব একান্তভাবে তাতেই মনোনিবেশ করবে, এ কথা ঠিক, কিন্তু একটা বিষয়ে অভিনিবেশের কারণ অনুযায়ী, কিসের জন্য অভিনিবেশ দিচ্ছি এই কারণ অনুযায়ী বিষয়টাও নানান রকম হওয়ার কথা। কেমন করে দেখব, তার বিস্তৃতি কেমন হবে, সেইটা আগে ঠিক করে নিয়ে প্রবন্ধে গেলে আর সমস্যাটা থাকবে না। তাহলে বিস্তৃত যা কিছু, ব্যাখ্যামূলক যা কিছু, সেটা থাকবে প্রচ্ছন্ন পাঠের মধ্যে, থাকবে আমার মাথার মধ্যে রাখতে হবে তাকে, কিন্তু তাকে এত প্রকট করব না, তাহলে সেটা স্মৃতি সহায়ক হবে না। বিশেষ করে আজকের ক্লাসের জন্য দুটি প্রবন্ধ বাছা হয়েছে, একটি মনুষ্যফল বঙ্কিমের প্রবন্ধ বর্গের মধ্যে থেকেই, আর অন্যটি বিদ্যাপতি ও জয়দেব ও বিদ্যাপতি। তার মানে এই নয় যে এই দুটো প্রবন্ধ পড়াশুনো হয়ে গেলেই আমরা পরীক্ষা দিতে চলে যাচ্ছি। তার যে সুবিধে হতো, যখন অনেকগুলো প্রবন্ধ এসে যাবে এবং গোটা পরীক্ষাটার কথা ভাবলে অন্য জাঁরগুলো, উপন্যাস থাকবে, নাটক থাকবে, ছোট গল্প থাকবে, এই যে যখন ব্যাপ্ত হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, তখন সমস্যা হবে। তাই প্রচ্ছন্ন কিছু জিনিস রাখতে হবে মাথার মধ্যে, আর প্রকট বা প্রত্যক্ষ রাখতে হবে। আবার যখন বিশেষ আলোচনা করব সেখানে দেখিয়ে দেখিয়ে যাব প্রচ্ছন্ন বলতে কোনগুলো বলছিলাম আর প্রকট বলতে কোনগুলো বলছিলাম। এই তফাৎটা করে দেওয়াই আমার অবদান হতে পারে আপনাদের জন্য, আপনাদের সাফল্যের জন্য। একজন যাই বলুন, সুপারভাইজার বলুন, এডুকেটর বলুন, টিচার বলুন, গাইড বলুন, এই কাজটা আমি করতে এসেছি আপনাদের সঙ্গে। এই কাজটাতে যদি সার্থকতা পাওয়া যায়, আপনারা যদি সফল হতে পারেন, সাফল্য কিভাবে চিহ্নিত হবে? পরীক্ষার দিনে গিয়ে বিকল্পগুলোর মধ্যে থেকে ঠিকটা চিহ্নিত করতে পারা। তাহলে আজকের যে পড়াশুনো করলেন সেইটাই টেনে নিয়ে যাওয়া সেখানে। বেশ, আমাদের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে, ক্লাস কিভাবে এগোবো বলা হয়ে গিয়েছে। এবার আমরা সরাসরি বিষয়টার মধ্যে চলে গিয়ে এই যে কথাটা বললাম, রূপরেখাটা ফলো করতে করতে যাব আসলেই পাঠের মধ্যে দিয়ে, তাহলে আর সমস্যা থাকবে না। আমরা বঙ্কিম থেকে দুটো প্রবন্ধ বেঁচেছি। কেন বঙ্কিম বেঁচেছি খুব বিস্তৃত ব্যাখ্যা করে বলার দরকার নেই, কথা বলতে বলতেই বোঝা যাবে বঙ্কিম বাঁচবো নাই বা কেন, ঠিকই আছে। আর পরে তো আমরা সমস্ত প্রবন্ধই পড়তে হবে, অসুবিধে নেই। আমরা আপাতত বঙ্কিম বেছেছি, বঙ্কিমের প্রবন্ধ। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? চলুন।
আমরা বেছেছি বঙ্কিমের 5টা প্রবন্ধ আছে, আমরা দেখেছি মনুষ্য ফল, বড় বাজার, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরন্দা, দেশদিমনা এবং বঙ্গদর্শনের পত্র সূচনা। কোন কোন গ্রন্থ থেকে তারা আছে সেটাও বলা রয়েছে। মনুষ্য ফল কমলাকান্তের দপ্তরের দ্বিতীয় সংখ্যা, অনেকগুলো সংখ্যা আছে, 13 আই গেস। আর বিদ্যাপতি ও জয়দেব বিবিধ প্রবন্ধ বলে তার যে বই আছে তার প্রথম ভাগের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা ইচ্ছে করেই দেখেছি 5টা প্রবন্ধের বিন্যাসের মধ্যে 2টো নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর থেকে, আর 3টে এসেছে বিবিধ প্রবন্ধের 2টো ভাগের যে কোনো জায়গা থেকে, বিবিধ প্রবন্ধ থেকে। কমলাকান্তের দপ্তরের প্রবন্ধ হিসেবে মনুষ্য ফলের সঙ্গে বিবিধ প্রবন্ধের প্রবন্ধ হিসেবে বিদ্যাপতি ও জয়দেবের তফাৎ আছে, এই জন্য আমরা আলাদা আলাদা বর্গ থেকে নিয়েছি। সেটাও আলোচনা করতে করতে বলবো, এগুলো প্রচ্ছন্ন জ্ঞানের মধ্যে থাকবে, প্রকট জ্ঞানের মধ্যে নয়। তাহলে আমাদের আলোচ্য একটি প্রবন্ধ মনুষ্য ফল, আমরা শুরু করতে পারি। বর্গ ইউনিট 7, প্রবন্ধ, রম্য রচনা, আত্মজীবনী এবং সাময়িকপত্র একসাথে সেখানে রাখা হয়েছে। আপনারা সিলেবাস দেখে নিন আরেকবার। তার মধ্যে বঙ্কিমচন্দ্র রয়েছেন প্রবন্ধে এবং মনুষ্য ফল তার প্রবন্ধ 5টা প্রবন্ধের একটি অন্যতম প্রবন্ধ হিসেবে জায়গা পেয়েছে। মনুষ্য ফল কমলাকান্তের দপ্তরের একটি প্রবন্ধ। কমলাকান্ত দপ্তর একটি সামগ্রিক গ্রন্থ, আমি ওটাই বলতে চেয়েছিলাম তখন। একজন বলেছিলেন যে চরিত্র হিসেবে এখানে মনুষ্য ফল দেখেই তার মনে হয়েছে, আসলে কারণটা অন্য কিছু না, এই বর্গটার আলোচনা ছোট্ট করে জরুরি, 2 মিনিট লাগবে, প্রচ্ছন্ন জ্ঞানের মধ্যে যাবে, শুধু মাথার মধ্যে থাকবে। প্রকট বা প্রত্যক্ষ হিসেবে যা যা রাখতে হবে পরীক্ষার জন্য, ইকুইপড হয়ে থাকবার জন্য, সশস্ত্র হয়ে থাকবার জন্য, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবার জন্য, তাতে এটা দরকার হবে না, মাথার মধ্যে থাকলেই হবে। প্রবন্ধটা পড়তে গেলেই দেখব, এবং বিদ্যাপতি জয়দেব যখন আবার পড়ব, জয়দেব বিদ্যাপতি যখন আবার দেখব, তফাৎটা আমরা খুব বুঝতে পারবো। 2টো পড়া অনেকের পড়া রয়েছে, তারা এমনিই বুঝতে পাচ্ছেন। এটার মধ্যে একটা আখ্যানের ব্যাপার আছে, এটাই খুব গুরুত্বপূর্ণ। আখ্যানের উপস্থিতি, কথাটা আমি লিখেছি, আখ্যান আছে। আখ্যান প্রবন্ধের বক্তব্য, প্রবন্ধ যেহেতু প্রতিপাদ্য বলবে, একটা বক্তব্য থাকে তার সুনির্দিষ্ট, সে যখন আখ্যানের সঙ্গে জড়িয়ে পড়ে তার মধ্যে অন্য ধরনের স্বাদ আসে। কমলাকান্তের দপ্তর একটা সামগ্রিক গ্রন্থ, তারই একটি প্রবন্ধ, একটি সংখ্যা, আমরা বলেছি দ্বিতীয় সংখ্যা, আমরা বললাম দ্বিতীয় সংখ্যা মনুষ্য ফল, আমাদের এখানে পাঠ্য নেওয়া হয়েছে, তাই মনুষ্য ফলের আলোচনা হচ্ছে। মনুষ্য ফলের আলোচনা করতে গিয়েই কমলাকান্তের দপ্তরের কথা এসেছে, এটা কমলাকান্তের দপ্তরের বৈশিষ্ট্য। একে বলা হয়েছে রম্য রচনা বা রসরচনা। এর মধ্যে কৌতুকপ্রিয়তা দেখব, প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু খুব বাধ্যতামূলক নয় যে আপনাকে কৌতুকপ্রিয় হতেই হবে। বঙ্কিমচন্দ্রের মধ্যে এই ধাত আছে, তাকে সেন্স অফ হিউমার বলে, সেটা আছে, তার যে কোনো প্রবন্ধেই হয়তো পাবো, কিন্তু কমলাকান্তের দপ্তরে সেটা বাঁধন ছাড়া হয়েছে, নিজস্ব বৈশিষ্ট্যেই উজ্জ্বল হয়ে হয়েছে। আর আখ্যান থাকবে মানেই চরিত্র থাকতে বাধ্য, নাহলে আখ্যানটা গড়ে উঠবে কাদের ভিড়ে? চরিত্রপাত্রকে নিয়েই আখ্যান হয়। সেই মূল চরিত্রপাত্র যেগুলো ঘুরে ঘুরে এসেছে কমলাকান্তের দপ্তরে, মনুষ্য ফলেই থাকতে হবে বা বড় বাজারেই সবটা থাকতে হবে, না হতে পারে। যেমন প্রবন্ধের একেবারে শেষে দেখবেন ভীষ্মদেব খোসনবিশ নাম্নী ভদ্রলোক, তাকেই নসিবাবু বলে কমলাকান্তের দপ্তরের বিভিন্ন জায়গায় কমলাকান্ত উল্লেখ করেছেন। খুব জরুরি নয় যে মনুষ্য ফল এবং বড় বাজারেই থাকবে, আমরা কমলাকান্তের দপ্তর সামগ্রিকভাবে গ্রন্থটার কথা বলছি, সেখানে লক্ষ্য রাখলে বোঝা যাবে কমলাকান্ত চক্রবর্তী, ইনিই কমলাকান্ত, বঙ্কিমের সৃষ্ট চরিত্র, যাকে ঘিরেই কমলাকান্তের দপ্তর বঙ্গদর্শনের বিভিন্ন সংখ্যায় আলাদা আলাদা করে একটি একটি সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছিল কমলাকান্তের দপ্তরের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলি। পরে 75-এ এসে বই প্রকাশিত হয়, গ্রন্থভুক্ত হয় একসঙ্গে ওই সমস্ত রচনা। এদের সকলের মধ্যে সূত্র হচ্ছে কমলাকান্ত নিজে স্বয়ং। তিনি নোট হিসেবে এগুলো লিখতেন যখন ভীষ্মদেব খোসনবিশ বা নসিবাবুর বাড়িতে থাকতেন। গল্পটা এইখানে, ভীষ্মদেব কমলাকান্ত তার গৃহ থেকে চলে যাওয়ার পরে এগুলো সব কমলাকান্তের দপ্তরের ভূমিকাতেই ভীষ্মদেব খোসনবিশ নিজেই লিখে দিচ্ছেন, কারণ কমলাকান্তের দপ্তর সংকলন করছেন ভীষ্মদেব, এইরকম হচ্ছে ধারণা। তিনি পেয়েছেন নোট খাতাটা যেটা কমলাকান্ত লিখতেন, সেইটা তিনি প্রকাশ করছেন, এই মর্ম। তাই নসিবাবু একটি চরিত্র। আর প্রসন্ন গোয়ালিনী, তিনি নসিবাবুদের বাড়িতে আসেন, সম্ভবত গোয়ালিনীতেই বোঝা যাচ্ছে দুগ্ধের সাথে তার কারবার, দই, দুধ, এগুলো, মাখন, এগুলো নিয়েই ব্যাপার। সবটাই কৌতুকপ্রিয়তার সূত্রে এসেছে, কিন্তু কখনো কখনো যেমন প্রসন্ন গোয়ালিনীকে ঘিরে গুরুত্বপূর্ণ অনেকগুলো বক্তব্য বিস্তার করা সম্ভব হয়েছে। কমলাকান্তের দপ্তরের মধ্যে বিস্তৃত হয়েছে বক্তব্য কমলাকান্তের সূত্র ধরেই।
এই আমেজ আমরা মনুষ্য ফলের মধ্যেও পাবো। আমাদের আপৎকালীনভাবে একেবারে প্রত্যক্ষ জ্ঞান বলেছে সেটা মনুষ্য ফলকে ঘিরে, নিঃসন্দেহে। মনুষ্য ফল আমাদের আজকের আলোচ্য প্রবন্ধ। এবার আমরা একান্ত তার উপরে আত্মনিবেশ করব, একদম খুঁটিনাটি সহ। এইটাই বিগত পরীক্ষাগুলোর থেকে আলাদা রকম করে গুরুত্ব দেওয়ার জায়গা নেটের পরীক্ষার জন্য। সেখানে বিস্তৃত করে লিখতে হয় বলে ছোটোখাটো খুঁটিনাটি না যদি থাকে, ভুলে যদি চাই, বাদ যদি পড়ে যায়, সমস্যা হয় না। এখানে বাদ পড়লে সমস্যা যেটা, একটা নির্দিষ্ট প্রশ্ন পার্টিকুলার, সেই প্রশ্ন একেবারে সরাসরি ওই তথ্যকে ঘিরেই তো আসবে, তাহলে তাকে বাদ দেওয়ার জায়গা কোথায়? যখন বিস্তৃত করে লিখি তখন একটা বিষয় থাকে, কিন্তু যখন একেবারে সুনির্দিষ্ট ওই তথ্যটার ওপরেই প্রশ্ন আসবে। তাই আপনারা খুব যত্ন করে শুনবেন, প্রেজেন্টেশন দেখবেন, আমরা প্রবন্ধের সূত্রগুলো অনুসরণ করতে করতে চলব। শেষে পরীক্ষার প্রশ্নের আলোচনা করে আজকেই এখানে আমরা অনুমান করে নিতে পারছি কিনা, আজকের পাঠ থেকে সরাসরি ওখানে চলে যেতে পারছি কিনা, মধ্যে থাকবে বহু অনুশীলন, বহু রিভিশন, তার আগে আজকেই ক্লাস করে আজকেই আমরা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারছি কিনা এইটাও পরীক্ষা করে নেব। মাথার মধ্যে রেখে দিলাম আমরা আজকের ক্লাসে যারা সবাই একসাথে কাজ করছি, বলছি বা শুনছি। কোনো রকম কোনো অসুবিধে হলে আমাকে বলবেন। প্রথম বাক্যটি হচ্ছে, মনুষ্য সকল ফল বিশেষ, মায়া বৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই পড়িয়া যাইবে। এই যে আমরা উল্লেখ করে দিয়েছি বড় বড় করে, এটি মনুষ্য ফল প্রবন্ধ, তার প্রথম বাক্য। মনুষ্য সকল ফল বিশেষ, এবং বোঝাই যাচ্ছে মনুষ্য ফল কথাটা বলেছেন যখন, আপনারা সমাস জানেন, ফল রূপক, এখানে কথা বলা হচ্ছে মানুষ সম্পর্কে, সবসময় তাই হয়, ফেবলেও তাই হয়। পশু পাখিরা কথা বলে কিনা আমরা জানি না, তারা জানতে পারবে। ভাষা বলতে যা বুঝিয়েছি আমরা, ভাষাতত্ত্বে বা ব্যাকরণে ভাষা বলতে যা বুঝি, তার অধিকারী একান্তই মানুষ মাত্র। তাহলে ওখানে পশু পাখিরা কথা বলছে, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ওরা সবাই মনুষ্যের আদলে গঠিত। আসলে আমরা মানুষের কথা বলবার জন্যই সাহিত্য রচনা করি, সে রূপকথা হোক, উপকথা হোক, বা আজকের দিনের আধুনিক সাহিত্য হোক, সব মানুষকে নিয়েই কথা বলবে। সেখানে যদি কোনো মনুষ্যেতর চরিত্র আসে, অনেক সময় তারা আসেও, তারা মানুষই প্রতিনিধিত্বের মতন করে উপস্থাপিত হয়। মনুষ্য সকল ফল বিশেষ, মনুষ্য ফল, ফলের রূপকে মনুষ্য। তাহলে আমরা এই প্রবন্ধটার নামকরণ থেকে কি কি সাজেশন পাই এটা মাথার মধ্যে রেখে দেব। পড়ে ফেলেছি ভালো কথা, ধরে নিন পড়িনি, আবার নতুন করে পড়ছি, তাহলে কি রাখবো মাথায়? একদিকে থাকবে মানুষ, তার বৈশিষ্ট্য, তার সমাজ, আরেক দিকে থাকবে ফল, প্রকৃতির মধ্যে তার কি কি জায়গা, তার কি কি বৈশিষ্ট্য, এইটা দুটো মেলাতে মেলাতে চলবো। কারণ রূপক একটা বাইরের গল্প বলে, আর তার ভেতরে একটা গল্প থাকে। মনুষ্য ফল, ফল রূপ মনুষ্য, আসলেই এই রূপকের মধ্যে, ফলের রূপকের মধ্যে মানুষের কি কি বৈশিষ্ট্য আমরা বুঝে নিতে পারবো। এটাই আজকের জন্য আমাদের কাছে চ্যালেঞ্জ, আর কিছু না। বেশ, ফল কি কি মাথায় আসতে পারে আমি আবার বলছি। যখনই কোনো একটা রচনার শিরোনাম দেখবেন, যে ধরনের রচনাই হোক, এখন পাঠ্য প্রবন্ধ, কমলাকান্তের দপ্তরের মনুষ্য ফল প্রবন্ধ, তাহলে মনুষ্য ফল এই শিরোনামটা, টাইটেল রচনার, আমাকে কি কি সাজেশন দেয়, মানে কোন কোন দিকে নিয়ে যেতে পারে, এইটা পাঠের আগেই আমি আমার মাথার মধ্যে সাজাতে থাকবো। পাঠ করতে গিয়ে হতেই পারে আমার প্রত্যাশা পূরণ হলো না, তাতে অসুবিধে নেই, সেও এক ধরনের সংস্করণের মধ্যে দিয়ে এগোবো, কিন্তু প্রত্যাশাটা রাখবো। ফল সে অকালে ঝরে পড়তে পারে, তাকে পাখিতে ঠোকরায়, সব অভিজ্ঞতাগুলোর ওপরে যাচ্ছে, আমরা অভিজ্ঞতাগুলোর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা মিলিয়ে নিচ্ছি। পোকায় খেতে পারে, শুকিয়ে ঝরে পড়তে পারে, কেউ সার্থক হয়ে গাছে পেকে থাকতে পারে, তাকে আমরা যত্ন করে পেরে আনতে পারি, আমাদের কাজে লাগাতে পারি। কোনো ফল পেকে যাওয়ার পরেও, পেকে গেলেই গাছ থেকে পড়ে যাবে, দুর্বল হয়ে যায় তার বৃন্ত, ফলের বোটা, তখন পশু পাখি, এখানে খুব বিশেষ করে শৃগাল,
তাহলে প্রত্যক্ষ জ্ঞান হিসেবে কোন কার উল্লেখ করা আছে? শৃগালের উল্লেখ করা আছে, শিয়াল, এগুলো সব ফলের সঙ্গে যায়। আপনি খেয়াল করুন, বঙ্কিমচন্দ্র এইগুলোকে আনবেন, কারণ এই ফলের আদলে ফল রূপ মনুষ্য, এবার মনুষ্যকে বুঝে নেওয়ার চেষ্টা, এবং আমরা বুঝে নেওয়ার ব্যাপারটাকে প্রচ্ছন্ন করে দিয়ে যেগুলো প্রকটভাবে এই প্রবন্ধে বলা হয়েছে শুধু তার ওপরে নজর রাখব। তাহলে সাকুল্যে কথা তিনি যেটা বলতে চেয়েছেন, যে ফলটি গাছে থেকে পাকতে পেল এবং তাকে সযত্নে নিয়ে এলাম, সেখানে বলা হয়েছে ব্রাহ্মণ ভোজনের যেটা লাগে, অতি যত্ন করে গাছ থেকে পেরে এনে তাকে ধৌত করে, গঙ্গা জলে ধৌত করে কথাটা আছে প্রবন্ধের মধ্যে, খেয়াল করতে হবে সবই। যখন ব্রাহ্মণ ভোজনে বা দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারি, সেইটিই সার্থক। তাহলে মনুষ্যের সার্থকতার একটা ধারণাও সরাসরি এসে গেল। এইটুকু থাকবে প্রকট। কি কি হলে হুবহু স্যার ওই রকম মনুষ্য সার্থক হবে, সেই আলোচনাটাতে আমরা যাব না। আমরা পরীক্ষার প্রশ্ন দেখেছি, আমরা এতদিন বিপুল পড়াশুনো করে এসেছি, সে থাকলো প্রচ্ছন্ন হিসেবে, আমরা প্রকট হিসেবে ওইটা আর আমরা ব্যবহার করব না এখানে। পরে কখনো সুযোগ হলে নিশ্চয়ই আমরা সেগুলো করব। এই পরীক্ষা পর্যন্ত আমাদের চাপ রয়েছে, পরীক্ষা কঠিন, অসম্ভব একেবারেই নয়, কারণ অনেক কিছু একসাথে মনে রাখতে হবে, আমাদের স্মৃতির ওপরে চাপ আছে। আমরা না বঙ্কিমের কোনো বক্তব্যের সমালোচনায় যাব, প্রচ্ছন্নভাবে চলুক। ওই ধরনের সমালোচনা তথ্য মনে রাখতে সুবিধেও করে, যেটা খুব বিতর্কিত হয় সে তথ্য আমাদের মনে রাখে। তো আপনার মনে মনে বিতর্ক সাজান, তাতে অসুবিধে নেই, এবং সেটা যথার্থ কি অযথার্থ তাও গুরুত্বপূর্ণ নয়। আপনি আপনার মতন করে যেভাবে খুশি ওটার সঙ্গে বিতর্ক সাজান, যেভাবে খুশি রিলেট করুন আপনার অভিজ্ঞতার সঙ্গে, কোনো সমস্যা নেই, মনে থাকলেই হলো। যেটা আমাদের স্ট্রাইক করে, যেটা অভিঘাত আছে যে জিনিসের আমাদের জীবনে, সেটাই মনে থাকে। সেই জন্যই তো যেটা ভুলতে চাই, আরে বাবা ভুলে গেলেই হয় কত ঘটনা, কারোর মৃত্যু, ব্রেকআপ, ভুললেই হয়, আমরা ভুলতে পারি না, ভুলতে চাইছি পারি না। আর পরীক্ষা এত গুরুত্বপূর্ণ, তথ্য মনে রাখতে চাইছি, আরে মনুষ্য ফলের সমস্ত কিছু মনে রাখ, মনে থাকুক রে বাবা, থাকছে না তো, কারণ অভিঘাত নেই। আপনারা যেভাবে পারেন এগুলোর সঙ্গে অভিঘাত যুক্ত করুন, আমার কোনো আপত্তি নেই, মনে রাখা নিয়ে কথা পরীক্ষা পর্যন্ত রাখুন, কিন্তু আমরা ভেতরে ঢুকে কি কি হয় সরাসরি এরম যাব না। যতটুকু মিলিয়ে নিতে পারি সমীকরণের মতন, যতটুকু স্মৃতি সহায়ক সেটুকু থাকবো। আপনার এটা মনে রাখবেন, কষানের মতন মনে রাখুন, হারিয়ে যাবেন না, এখানে খেই হারাবার জায়গা নেই। তাহলে ফল ঝরে পড়ে, পাখিতে ঠোকরায়, পোকায় খায়, শুকিয়ে ঝরে পড়তে পারে একটা সময়ের পরে, পাকবার আগে। বক্তব্য হচ্ছে পাকতে হবে, তাকে সযত্নে মানুষই নামাবে গাছ থেকে, গঙ্গা জলে ধৌত করে ব্রাহ্মণ ভোজনে দেবে, সেই ফলটি সার্থক। আর যেটা পেকে যাওয়ার পরেও পড়ে যাবে, মানুষের নজর যাবে না, সেটি শৃগালে খাবে, অসার্থক। এ বক্তব্য আমাদের নয়, আমরা বিতর্কে যাব না, বঙ্কিমের বক্তব্য, সেইটুকুই আপাতত মাথায় রাখবো এবং রপ্ত করব। এইটা প্রকট এবং প্রত্যক্ষ জ্ঞান আমাদের পরীক্ষার জন্য জরুরি। কিছু বলছেন, কিছু হয়তো টক, তেতো, কষা, কিন্তু তার থেকে অমূল্য ওষুধ প্রস্তুত হয়। মাথার মধ্যে রাখুন, কিছু মানুষ এরকম হতেই পারেন, এরকম করে ভাবুন। খুব বেশি খেলাবার জায়গাটা এই ক্ষেত্রে নেই, আমরা ওই বক্তব্যের মধ্যে খুব বেশি যাব না, ওটা প্রচ্ছন্ন, ওইটা বলেছি প্রচ্ছন্ন জ্ঞান। তাহলে ফলগুলো ভাবুন, এগুলো সব প্রকট, এগুলো যেহেতু উল্লেখ আছে, আর ভেতরে রূপক হিসেবে মানুষের কথাই যেহেতু বলা হয়েছে, সেগুলো প্রচ্ছন্ন হিসেবে মাথায় রেখে দিন। এই রাখবার সময় আপনি কারোর ঠিক মূল্যায়ন করলেন কিনা ভুলে যান। আপনার হঠাৎ কোনো নিকটাত্মীয়ের কথা মনে হয়ে যেতে পারে, যে যার থেকে ঠিক অমূল্য ওষুধ, এই অর্থে তিনি মুশকিল আসান হয়ে দাঁড়ান, মুহূর্তের মধ্যেই কোনো মুশকিল আসান করে দেন, কিন্তু তার উপস্থিতিটা অত ভালো নয়, এরম ভাবুন। উনি হচ্ছেন সেই ফল যেটা তেতো, কষা, হয়তো টক, তিক্ত বলা আছে, কিন্তু অমূল্য ওষুধ প্রস্তুত হয়। কিছু ফল বিষময়, খেলেই মারা যায়। হাসুন মনে মনে, আর ভাবুন সেই মানুষটার কথা যার উপস্থিতি, যিনি উপস্থিত হওয়া মাত্রই আপনার বিষময় মনে হয়, মনটা বিষাক্ত হয়ে যায়। খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি কাউকে ছোট করছি না, এরকম মানুষের সাথেও আমাদের দেখা হয়, যার উপস্থিতিটাই বিষাক্ত। ধরুন তিনিই বিষময় সেই ফল। আর কিছু জন আছেন মাকাল জাতীয়, কোনো কাজের নয়, উপস্থিতি খুব ভালো, মাকাল দেখতে ভালো, ফল একটা ভালো ফল, কিন্তু কোনো কাজে লাগে না বলে বলা হয়। আমরা আবার বলছি, সমালোচনায় যাব না, এককালে মাকাল থেকে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হতো জানা গিয়েছে, এগুলোই প্রচ্ছন্ন এবং এক্কেবারেই মাথাতে রাখবো না। আমরা যতদিন প্রবন্ধ পড়ব ততদিন ধরেই এটাই বলতে থাকবো, যে বলবে অনেক কিছু, একটা সাহিত্যের দুটো পাতা লেখা একটি প্রবন্ধ অনেক সাজেশন দেবে, অনেক দিকে যাওয়ার রাস্তা আছে। পরীক্ষা পর্যন্ত, পরীক্ষা সফল হওয়া পর্যন্ত আমাদের অন্যদিকে যাওয়ার রাস্তা নেই।
ভালো লাগুক বা মন্দ লাগুক, ভালো লাগাতে পারলেই ভালো। বেশ, এই আলোচনা হয়ে গেল প্রত্যক্ষ ফলের সঙ্গে যা যা হতে পারে। আমাদের অভিজ্ঞতাতেও আছে, অভিজ্ঞতায় আমরা বঙ্কিমের সঙ্গে এক হলাম, বলা ভালো কমলাকান্তের সাথে এক হলাম, এটা কমলাকান্তই বলেছেন, তার নোটে পাওয়া গিয়েছে। এইবারে আসছে তুলনার আসল জায়গা। সংসারোদ্যানে আরও অনেক ফল, এই যে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য কদর্য টক শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এটি প্রবন্ধের একেবারে শেষ বক্তব্য, তিনি এটা বলে শেষ করবেন। তার ডায়েরি তো শেষ করতে হয় একটা ডিনোটেশন দিয়ে, তা এইটা আছে। সম্বোধন দিয়ে যেমন শুরু হয়, তেমনি ইতিজ্ঞাপক কিছু একটা বলে শেষ করতে হয়, সেই কনোটেশনটা এখানে পাচ্ছি। এটা শেষ বাক্য প্রবন্ধের। আমরা শুরুর বাক্যটা দেখেছিলাম, শেষ বাক্য দেখেছিলাম। তা তিনি তো হলেন সব থেকে অকর্মণ্য কদর্য টক। সেই আমরা আখ্যানের গন্ধ পাচ্ছি, নিজের কথা বলবার রম্য রচনার ভঙ্গি এবং কৌতুকপ্রিয়তা বুঝতে পাচ্ছি। নিজেকে নিয়ে কৌতুক করা সব থেকে বড় কৌতুক, তাকে হিউমার বলে। নিজেকে নিয়ে কৌতুক করতে পারলে অন্যের গায়ে লাগবে না। এই জন্য কৌতুকের অনেক ধরন আছে না, হিউমার, উইট, স্যাটায়ার। যখন উইট করি, বুদ্ধিদীপ্ত কৌতুক বলে, তখন অন্যজনকে আঘাত করা হয়। স্যাটায়ারে তো অবশ্যই অন্যজনকে আঘাত করা হয়, একজনকে নয় অনেককে। সামাজিক ব্যঙ্গকে স্যাটায়ার বলে না। কমলাকান্তের মধ্যে যেটা আছে সবগুলোই আছে, সেটাই আমরা খুঁজতে খুঁজতে যাব। এবং বুঝতে অসুবিধে হবে না আমাদের, যেই বিভিন্ন প্রজাতির ফলের সঙ্গে মনুষ্য সমাজের বিভিন্ন প্রজাতি, বেশি করে খেয়াল রাখবেন 19 শতকে বসে কমলাকান্তের প্রবন্ধগুলো তৈরি হয়েছে 19 শতকের পাঠকের জন্য। তাদের কাছে যতখানি চেনা এই বিষয়গুলো, আমাদের কাছে এসে হয়তো একটু স্তিমিত হয়ে গিয়েছে অনেকগুলো বিষয়, আজকের আর ততখানি প্রাসঙ্গিক নয়। আবারও বলছি, এখানে সতীদাহ ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিতে পারতাম, যাবই না, ওগুলো সব প্রচ্ছন্ন থাকবে। আমরা জেনেই নিয়েছি, আপনারা এগুলো সব জানেন। আমাদের কাজ হচ্ছে সূত্রগুলো চিহ্নিত করে দেওয়া। আপাতত আপনাদের সঙ্গে উপস্থিত থেকে সেই কাজ করছি, করতে সার্থক হলে ভালো, সার্থকতা বোঝা যাবে পাঠের শেষে প্রশ্নের আলোচনা করবার সময়। ধন্যবাদ। চলুন, তো পৃথক পৃথক মনুষ্য সম্প্রদায়, পৃথক জাতীয় ফল, এটা বঙ্কিমের নিজেরই কথা, প্রেজেন্টেশনে দেখুন। সেই বক্তব্য অনুযায়ী একদিকে থাকবে ফলের সারি, এটা ফল, আরেক দিকে থাকলো মনুষ্য সমাজের প্রতিনিধিত্বমূলক জায়গা। মনুষ্য সমাজে প্রতিনিধিত্ব করবে এইরকম মানুষ, বড় মানুষ। এখনকার বড় মানুষের ধারণা 19 শতকের বড় মানুষের ধারণা এক নয়। আলোচনা ধরলেই বোঝা যাবে বড় মানুষ বলতে তিনি ধনী, বিত্তশালী আর কি, বিত্তশালী, প্রভাবশালী সমাজের মধ্যে যারা 19 শতকের যে বর্গ, মূলত বাবু সম্প্রদায়ের ভেতর থেকে যারা বড় মানুষ হিসেবে স্বীকৃতি পাচ্ছিলেন, তাদের কথাই বলা হয়েছে। ওইটুকুনি প্রচ্ছন্ন হিসেবে রাখুন, কোনো অসুবিধা হবে না পরীক্ষার প্রশ্ন করতে। আপনাকে 19 শতকে পৌঁছে গিয়ে নবজাগরণ এবং বাবু কালচারের বিস্তৃতি জানতে হবে না, প্রচ্ছন্ন থাকুক। যা জেনেছি ঢের। বড় মানুষ, ব্যাস। ছোট মানুষ নন যিনি, তিনি হলেন কাঁঠাল। এবং সহজেই কাঁঠালের সম্পর্কে যা যা কিছু আমাদের মনে আসতে পারে, নিজেদের অভিজ্ঞতা ঝাঁকান। বঙ্কিম তার অভিজ্ঞতার থেকে যা যা লিখছেন কমলাকান্ত মারফত। কমলাকান্ত বলছেন কাঁঠাল খাজা হতে পারে, কোনোটাতে বেশি আঠা থাকতে পারে, কোনোটা কেবল ভুতুড়ি সার, রস নেই, ভুতুড়ি সার, সেটা গরুর খাদ্য বলেই দিচ্ছেন তিনি। কাঁঠাল থেকে এগুলোই জানতে পারি আমরা। তো বড় মানুষ সম্পর্কে এরকমই ভেবে নিন শুধু, যে কিছু জন ভুতুড়ি সার, কোনো কাজের নয়, বড় মানুষ নামেই বড় মানুষ হয়ে গিয়েছেন, অর্জন নয়, হয়তো উত্তরাধিকার সূত্রে হয়ে গেলেন বুঝিবা, তারা ভুতুড়ি সার, কাজের নন। অর্জন যদি নেই তো কি কাজ করবেন আর, কাজটা কি সেটাও এর ভেতর থেকেই বুঝতে পারবো আমরা, কিন্তু প্রচ্ছন্ন থাকবে। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে কাঁঠাল খাজা হতে পারে, নিরস হতে পারে, কোনোটা কিছুই না, ভুতুড়ি সার, গরুর খাদ্য, তিনি বলেছেন। পরিষ্কার, প্রবন্ধ দেখুন, বুঝতে পারবেন যখন পড়বেন। আরেকবার পড়বেন তো, কিন্তু এখন আমার সঙ্গে পড়ছেন, আমরা একসাথে পড়ছি। শেষে আমরা পরীক্ষার উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব, সংকলন করা রয়েছে। কি হয় আরও অনেক বলেছেন, শুধু তুলনা করে দিয়ে শেষ নয়, এরপরে আরও অনেক আছে, সেটা আমরা যাব। প্রত্যেকটা ফল সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা প্রবন্ধে রয়েছে। আমরা অনুচ্ছেদ ধরে ধরে কখনো কখনো নিজেদের মতন অ্যারেঞ্জ করেছি, মাত্র সাজিয়ে নিয়েছি। আমাদের স্মৃতি সহায়ক হবে এই জেনে আপনারাও আজকের এই ক্লাস নমুনা হিসেবে ধরে পরে যে প্রবন্ধই পড়তে যান না কেন এগুলো অবলম্বন করবেন। প্রথম বাক্য, শেষ বাক্য, কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো, শিরোনাম থেকে কি কি অনুমান করতে পারি, এবং সেই অনুমান সম্পূর্ণ হচ্ছে না সংস্কার করে নিতে হচ্ছে, ভুল অনুমান করেছিলাম কিনা, এগুলো প্রচ্ছন্নে চলতে থাকবে। এগুলো সব স্মৃতি সহায়ক,
মেমোরি সাপোর্টেড। যা যা আপনার স্মৃতি সহায়ক সেগুলোই আপনি করবেন পাঠের সময়ে, পাঠের পরে, রিভিশনে এবং মক টেস্ট করবার সময়ও সেগুলো সক্রিয় থাকবে, বুঝতে পারবেন। আমের সঙ্গে তুলনা হলো সিভিল সার্ভিসেস সাহেব। আমি একটা কথা বলে নিই, 19 শতকে বঙ্কিম যখন কমলাকান্তের দপ্তর লিখছেন বা তার অন্য প্রবন্ধ, সেখানে কিছু বানান টানান নিয়ে ব্যাপার থাকবে। আমরা জায়গা মতন কখনো হুবহু একই রেখেছি, বিশেষ করে তার উদ্ধৃতিগুলো যখন বলছিলাম সেগুলো একই রাখবার চেষ্টা করেছি হুবহু। কোথাও কোথাও নিজেদের সুবিধের জন্যে, কারণ রেফের পরে বা আগে ব্যঞ্জনের দ্বিত্ব করা, রেফের পরে ব্যঞ্জনের দ্বিত্ব করা যায়নি, এগুলো এত বেশি পুরাতন হয়ে গিয়েছে। বঙ্কিম ভুল ঠিক এসব বলে কোনো লাভ নেই, বললামই তো তার কোনো আলোচনা করব না, তার বক্তব্য নিয়ে কিছু করব না। হয়তো স্ত্রীলোক সম্পর্কে বক্তব্য, স্ত্রীলোককে তিনি নারিকেলের সাথে তুলনা করবেন এবং কতগুলো কথা বলবেন, স্বাভাবিক, কমলাকান্ত তো কথাই বলতেন এবং যেন তেন প্রকরণে নয়। আজকের ক্লাসে উপস্থিত স্ত্রীলোক ভদ্রমহিলাগণ কমলাকান্তকে মাফ করবেন, একই সঙ্গে কারণ তিনি আফিম খেয়েছেন, তো নেশারু হিসেবে তাকে চপেটাঘাত করতে ইচ্ছে করলে করবে, কিন্তু বক্তব্যের সঙ্গে প্লিজ সমালোচনায় যাবেন না। আপনি উত্তেজিত হয়ে পড়ুন, তাতে কিন্তু বঙ্কিমের কথাগুলো মনে থাকা চাই আজকের ক্লাসের জন্য, হয়তো আগামী পরীক্ষা পর্যন্ত দিনগুলোর জন্য। আমরা কেবল নেটের পরীক্ষার্থী, আমাদের অন্য আইডেন্টিটিগুলো চাপা তো দেওয়া যায় না, কিন্তু ক্লাসের মধ্যে ভুলে যাব যে আমাদের অন্য অন্য আইডেন্টিটিগুলো আছে। হঠাৎ নারী হয়ে উঠে বঙ্কিম ভীষণ নারী বিদ্বেষী বক্তব্য রেখেছেন, ভেতরে থাকুক, প্রচ্ছন্ন থাকুক, আপনার সমালোচনা বিষয়গুলো মনে রাখতে সুবিধে করবে। যেই আপনাকে জিজ্ঞেস করবো কোথায় সমালোচনা করেছেন, আপনাদের এত ক্ষেপে গিয়েছেন, নারীবাদী হয়ে উঠেছেন, কোথায়, বলবেন যে মনুষ্যফল। তা ভালো তো, মনে তো থাকলো। কী বক্তব্য এত ক্ষেপে গিয়েছেন, তো বক্তব্যও মনে থাকলো, তা ভালো তো, রেগে যান, রেগে উঠুন, কিন্তু রেগে উঠে আবার সব ছড়িয়ে ফেলবেন না নেটের পড়াশুনো। আপনি আপনার আপৎকালীন একটি আইডেন্টিটি, সেটা হচ্ছে আপনি নেটের পরীক্ষার্থী এবং সফল হতে খুব ইচ্ছুক। কেউ তো উপস্থিত মানুষদের মধ্যে বলতে পারি না যে আমার সাফল্য পাওয়ার কোনো ইচ্ছে নেই। সুতরাং সফল যদি হতে চান স্মৃতি সহায়ক পড়াশুনো করুন। সিভিল সার্ভিসের সাহেব, তাদের আম্রফল, সাহেব মানে বাইরের থেকে আসা নয়, সিভিল সার্ভিসটা বাইরের থেকে আনা হয়েছে, আলোচনায় আসলে বলবো। আম্রফল মানে আম, স্ত্রীলোকের সঙ্গে নারকেল, দেশহিতৈষী, দেশপ্রেমী, দেশহিতৈষী, তারা শিমুল ফল। ফল বলেছি সেটা কেউ দেখিনি, শিমুলে আসলে ফুল হয়, তাই এখানে ফল নয়, প্রবন্ধে ফুলই আছে। কিন্তু যেহেতু ফলের কথা বলা হয়েছে, ধুতুরা, ফুল বলবো না, ফল, ফলের কথাই আছে। তেঁতুল ফল, কুষ্মাণ্ড বা কুমড়া পরপর দেখে নিচ্ছেন, প্রেজেন্টেশন থেকে দেখতে পাচ্ছেন কার সাথে কার তুলনা করা হয়েছে। ধুতুরা অধ্যাপক ব্রাহ্মণ, তখনকার দিনে ব্রাহ্মণই অধ্যাপক, আমাদের টোল রীতির প্রাচীন যে রীতি তাতে যিনি ব্রাহ্মণ তিনিই অধ্যাপক। খুব অদ্ভুতভাবে আরেকটু পেছনে চলে গেলে তিনি কবিও বটে, প্রচ্ছন্ন থাকলো। আমি বাইরের কথা বললে দরকার হলে আমাকেই থামিয়ে দেবেন। আর তেঁতুল দেশীয় লেখক, যে কোনো লেখক নয়, লেখকের মধ্যে ভেদ করেছেন প্রবন্ধের মধ্যে, এবং দেশীয় লেখক, খুব পার্টিকুলার থাকবেন, ভুল তথ্য কোনোভাবে উল্লেখ করা যাবে না। আমি আমাকে শোনাচ্ছি, আসলে আপনাদের যা বলছি তা তো আমিও শুনতে পাচ্ছি, শোনা জরুরি, শুনতে পাই। আমি যেন ভুল না বলি, কিছু তথ্য যেন যথাযথ রাখতে পারি, বেশি না বলি কিন্তু যতটুকু বলি ঠিক বলি। এটা দেশীয় লেখক, যেমন দেশি হাকিম বলা হয়েছে, বিদেশি নয় কিন্তু, হাকিম মানে চিকিৎসক। 19 শতকে ইংরেজ চিকিৎসক দেখতে পাবো, তারা বিদেশি চিকিৎসক। আমরা দেশি হাকিমকে কুমড়ার সঙ্গে তুল্য হতে দেখছি কমলাকান্তের চোখে। পরের স্লাইডে যাই, কোনো দ্রুততা নেই, ছটপট করতে হবে না, অনেক অনেক আছে, ভাবতে বসবেন না। যে বিষয়টা নিয়ে পড়াশুনো করছেন, যেই দিন যে ধরনেরই পড়াশুনো হোক, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, রিভিশন, যে ধরনেরই হোক, শুধু সেইটার ওপরে কনসেন্ট্রেশন রাখতে হবে। সেটা পড়তে পড়তে আরে ওইটা থেকে গেল, আরে সেটা পড়েছিলাম গতকাল, করবেন না, অসুবিধে হবে। মনে রাখুন, আপনাদের থেকে অগ্রজ বলেই, অনেক গুণী যদি নাও হই, অনেক দিন থেকে এটা নাড়াচাড়া করছি বলে আমি যে কথাগুলো বলছি মনে রেখে ফলো করে দেখুন। ভালো না লাগলে আপনার সঙ্গে নাও যেতে পারে, আমাদের প্রত্যেকের স্বতন্ত্র অভ্যেস আছে, আমরা সবাই আলাদা আলাদা মানুষ, কেউ ভোরে উঠে পড়বো, কেউ রাতে, সমস্যা নেই, আপনার মতনই আপনি করবেন। কিন্তু মানুষ কোনো কথা বললে একবার করে সেটা পরখ করে নেওয়া যাকে বলে, তারপরে বাতিল করবেন। বেশ, আমাদের দেশের এক্ষণকার বড় মানুষ দিগের মনুষ্য জাতির মধ্যে কাঁটাল বলিয়া বোধ হয়, খেয়াল রাখবেন, কাঁটাল বলেছেন, যদিও এগুলো পরীক্ষার জন্য এত সূক্ষ্ম অতি সূক্ষ্ম বানানটা আর কি, কাঁঠাল না বলে কাঁটাল বলেছেন, তাই আমরা রেখেছি। আমরা বলেছিলাম উদ্ধৃতির মধ্যে কথা হুবহু রাখবো, আবার এখানে দেখুন আমরা কাঁঠাল বলেছি আমাদের সুবিধের জন্য। কাঁঠাল, শৃগাল খায়, আবার সেই প্রথম বাক্যে চলে যান,
যেখানে তিনি ফলের কথা বলতে গিয়ে বলেছিলেন পেকে গেল, হয়তো পেকে গেল, পাকলো, পক্ক হয়েছে, সুপক্ক হয়েছে, এবং কেউ গুরুত্ব দেয়নি, সে গাছ থেকে পড়ে যায় নিচে, তখন শৃগাল খায়। বা ওখানেই বলা আছে যদি গাছের এমন জায়গায়, শাখার এমন জায়গায় হয়েছে শৃগাল হাত পেয়ে যাবে, তাতেও খাবে, এরম বলা হয়েছে। আবার সেইটা স্মরণ করে এখানে ফিরে আসুন। ওটা সমস্ত ফলের ক্ষেত্রে বলা হয়েছিল, কাঁঠালের ক্ষেত্রে এখন ভাবুন যে কাঁঠাল যদি নিচে, কাঁঠাল নিচেও ফলে, খেয়াল রাখবেন কি বিস্তর অভিজ্ঞতা লাগে। সর্বব্যাপিনী অভিজ্ঞতা ছাড়া তো লেখক হওয়া যায় না। কমলাকান্ত অবশ্যই লেখক, তিনি নোট লেখেন, সেগুলো ভীষ্মদেব খোসনবিশ, যার বাড়িতে তিনি থাকতেন, ব্রাহ্মণ, তিনি পাবেন কমলাকান্ত চলে যাওয়ার পরে ফেলে দিয়ে চলে গেছে। আফিমখোর নেশারু মানুষ। এই প্রবন্ধ শুরু হয় আফিম খেয়ে, তার সমস্ত প্রবন্ধের লেখাপত্র শুরু হয় আফিম সহযোগে। শৃগাল কারা? দেওয়ান, কারকুন, নায়েব, গোমস্তা, মোসাহেব। একটা কথা আছে, লক্ষ্য করবেন, অনেকে খেয়াল করবেন না, কেবল আশীর্বাদক, মানে আশীর্বাদ করতে আসিছুন। কাকে আশীর্বাদ করবেন? বড় মানুষকে। বড় মানুষকে আশীর্বাদ করতে আসে, মানে আমি তোমার সাথে আছি, আমার শুভকামনা তোমার সাথে আছে, এটাকেই আশীর্বাদক বলে। আদল হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ করছি, আদত বক্তব্য হচ্ছে আমি এসেছি, আমি তোমার সঙ্গে আছি, সম্পর্কিত। দেওয়ান, কারকুন, নায়েব, গোমস্তা ছাড়া বড় মানুষদের যে কারবার, তখনকার দিনে জমিদারি, চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রচ্ছন্ন থাকবে, আলোচনায় বেরোবো না বেশি, প্রচ্ছন্নই থাকলো। এরা সবাই এই বড় মানুষের গোটা কাজ কারবারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। তাই কাঁঠালের প্রত্যাশী শৃগাল, কিন্তু কাঁঠালের সরাসরি প্রত্যাশী মাছি নন। এত সূক্ষ্ম ডিটেল সেখানে আছে, বলা হয়েছে মাছি কাঁঠাল চায় না, চায় না, রসের প্রত্যাশী, রস, কাঁঠালেরই রস, কিন্তু কাঁঠাল তো মাছি গোটা কাঁঠাল খেয়ে নেবে না, তাই মাছির কথা এসেছে। শৃগাল খেয়ে ফেলবে, শৃগাল খেয়ে ফেলবে মাছি। তাহলে একটা দল কাঁঠালের সাথে যুক্ত করে দেখা হয়েছে শৃগালকে, কাঁঠাল পছন্দ করে, আদ্যন্ত খেয়ে ফেলে। বড় মানুষদের সঙ্গে দেওয়ান, কারকুন, নায়েব, গোমস্তা, মোসাহেব, এরা তাদের সহকারী হিসেবে থাকে, আর কেবল আশীর্বাদক মাঝে মাঝে উদিত হন। এরা যুক্ত হয়ে থাকে সরাসরি। বড় মানুষের বিস্তার তো এদেরও বিস্তার, বড় মানুষের সম্পদ তো এদেরও সম্পদ। কখনো কখনো বড় মানুষের সম্পদই আত্মসাৎ করে ফেলবেন এরা, এই অর্থে সমগ্র আত্মসাৎ। আর সমগ্রটা আত্মসাৎ করবেন না, কিছু রসের প্রত্যাশী বিভিন্ন সময়ে যেমন হয়, তারা হচ্ছেন কন্যা ভারগ্রস্ত পিতা, মাতৃদায় রয়েছে এমন সন্তান। পুস্তক লেখক, যে তখনকার সময়ে পুরুষের কথাই ভাবা যায়, জেন্ডারে যাচ্ছি না, তিনি একটা বই লিখেছেন, গোটাটা রম্যতার সঙ্গে বলা আছে। যদি রম্যতা চান, কমলাকান্তের দপ্তরের মনুষ্যফল পড়ুন, সমস্ত প্রবন্ধই পড়ুন, চাপ নেই, এখন না পড়ুন। আমরা যেভাবে বলছি এইরকম নিরস করে বলা হয়নি, আমরা বের করে এনেছি ভেতর থেকে আমাদের পরীক্ষার সুবিধার্থে। আমরা যারা পরীক্ষা দেব, আপনারা যারা পরীক্ষা দেবেন, তারা যাতে মনে রাখতে পারেন সেই সুবিধার্থে আমি উপস্থিত আমার এই মেকানিজম এবং টেকনোলজি নিয়ে। এই রকম করে তো বলা হয়নি, সুন্দর করে বলা হয়েছে। যার মাতৃদায় রয়েছে সে পৌঁছলো, কি চায়? রস, টাকা চায়, সাহায্য চায়, অর্থ সাহায্য। দূর সম্পর্কিত, অভাগী নয়, মাফ করবেন, আমি অবশ্যই এটা কারেক্ট করতে চাইব, অভাগা। সম্পর্ক খুব জটিল, কার শালিপুত্রের শালি সে সাংঘাতিক সম্পর্ক, আমরা বোঝাতে গিয়ে যেমন যা বলি, পিসে মশাইয়ের শালার অমুক, ওরমই বলা আছে। অভাগা পুরুষকেই বলা হয়েছে শেষ পর্যন্ত। তিনি উপস্থিত হন, কিছু একটা সমস্যা হয়েছে, সাহায্য চান। সম্পর্ক দেখিয়ে বলা হয় যে আমি সম্পর্কিত, আমাকে সাহায্য করা হোক। টোলের শিক্ষক, খুব খেয়াল রাখতে হবে ডিটেল। টোলের ছাত্র সম্পর্কে বলা হয়েছে 14.25, হাসানোর জন্য। 14.25 তো হতে পারে না, আসলে খুবই কম, এটা বোঝাতে 14.25 কথাটা আছে, টোলের ছাত্রছাত্রীর সংখ্যা। তিনি এসেও বড় মানুষের কাছে হাত পাতেন, সাহায্য চান, এই অর্থে। তাহলে শৃগাল কারা হয়ে গেল? যারা সরাসরি যুক্ত। মাছি কারা হয়ে গেল? রিপিট করাটা একটু শক্ত, ভালো করে শুনে নেবেন। আমি বলেছি প্রেজেন্টেশনে থাকবে চোখ, আর আমার কণ্ঠে থাকবে কান, আর আপনার প্রচ্ছন্ন যা যা রয়েছে আপনার ভেতরে সেগুলো থাকুক, চলুক। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতির মধ্যে আম্রফল মনে করি। বেশ, হয়ে গেল বাক্য। আমরা এই বাক্যগুলোকে রেখেছি, আপনারাও মাথায় রাখবেন। তাহলে কার সাথে কার তুলনা হলো? সিভিল সার্ভিস বাইরের থেকে এসেছে, ইংরেজদের জমানাতেই তৈরি হয়েছে। ইংরেজদের আগে তো সিভিল সার্ভিস ছিল না, এবং পরীক্ষাও ওখানে গিয়ে দিতে হতো তখনকার সময়। এখন তো এখানেই হয়, আমরা স্বাধীন দেশ এখন।
ওদের তখন ইংল্যান্ডে গিয়েই আইসিএস বলতেন তারা, সেই পরীক্ষা দিতে হতো। অনেকেই আইসিএস আছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের মেজদাদা, নেতাজি, এগুলো তো বলবো না, বাদ দিন। আম সাগর পাড়ের ফল, মনে করতে কোনো অসুবিধা নেই, দেখতে রাঙা, সবাই একমত। বিক্রেতাকে ঠকায় 25 টাকা শ, কেননা রাঙা বলে, এইটা বোঝাতে চেয়েছে। দেখতেই এত সুন্দর, তার দাম বেড়ে যায় দেখতে থেকেই। বঙ্কিমের মনে হয় দেখাশোনা নিয়ে একটু সমস্যা আছে, যাই হোক 25 টাকা শ। কাঁচা মিঠে, সেগুলো কিন্তু পাকলে পানসে হয়ে যাবে। কোনো কোনো আম পাকা মিঠে, আমরা জানি এগুলো পাকা মিঠে, মিঠে মানে মিঠে, মিষ্টি। যাতে পাকা আছে কিছুজন, তারা গোড়ার থেকেই পাকাটের ধরন, মানে ওই গুটি বসে যায়। অভিজ্ঞতায় যান, আমের অভিজ্ঞতায় যান, আপনারাই খেয়েছেন, আমরা খেয়েছি, সেটাকে আমসি করা হয় ভালো করে, এইগুলোই বলা আছে। এবার আপনি তুল্যমূল্য করবেন তো প্রচ্ছন্ন রেখে দিন, তুল্যমূল্য যেখানে বলা হবে সেখানে হলেই ভালো। শুধু জেনে রাখুন, সিভিল সার্ভিসের সার্ভেন্ট 19 শতক, যথেষ্টই গুরুত্ব পেতেন তারা। ভুলে যাচ্ছেন কেন যে ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিম নিজে, এগুলো খুব সাক্ষাৎভাবে তিনি জানেন। তো সেই আম খাচ্ছে, কে খাবে? ওখানেও তো বড় মানুষদের খাওয়ার কথাই এসেছে। খাওয়ার মানে কি? বড় মানুষকে খেয়ে ফেলবে মানে কি? ব্যবহার করার কথা এসেছে। বড় মানুষ যেমন ব্যবহার করেন অধস্তনদের, বঙ্কিমের মাথাতে আছে বড় মানুষকে কীভাবে, তার অভিজ্ঞতা হয়ে থাকবে। সুবিধাভোগী মানুষদের কথা বলা হয়েছে, তাই জন্য আম খাওয়ার কৌশলের কথাও এসেছে। আপনি তুল্যমূল্য করে রূপকের অন্য প্রান্ত মনুষ্যের কথা ভাবুন, তাহলে সিভিল সার্ভিসকে আপনি কিভাবে খাবেন? সিভিল সার্ভেন্টকে এইটা খাওয়া বলতে কি বোঝায়? আক্ষরিক অর্থে খাওয়া না, গাছ থেকে পাড়া মাত্রই খেতে নেই, মানে পৌঁছে গেল আর আপনি সঙ্গে সঙ্গে উপকারের ফিরিস্তি খুললেন। তারা উপকার করতে পারতেন, তাদের ক্ষমতা ছিল। সিভিল সার্ভেন্ট তো মানে সরকারি ক্ষমতা আছে না তার হাতে, আমরা ব্যবহার করি তো, আমাদের আত্মীয় স্বজনরা কেউ থাকলে করি তো। প্রচ্ছন্ন থাকুক, আবারও প্রচ্ছন্ন থাকুক। গাছ থেকে পাড়া মাত্রই খেতে নেই, উপস্থিত হলে বলতে নেই। সেলাম জলে ঠান্ডা করা, কেন সেলাম জল বলেছে বুঝতে পাচ্ছেন, এটাও সমাসবদ্ধ পদ। সেলাম রূপ জল, রূপক কর্মধারায়। সেলাম করুন, খোসামত করুন, খোসামত বরফ, ওই যে ঠান্ডার সাথে বরফের সম্পর্ক, এইভাবেই এগোয়। তারপর ছুরি চালান, বেশ সুন্দর করে বলে দেওয়া হলো কিভাবে পটাবেন সিভিল সার্ভেন্টকে। চলুন নেক্সট। স্ত্রীলোক এসেছে। আমি বলি রমণী মণ্ডল এ সংসারে নারিকেল, সমস্তগুলো ক্যাপশন লাইন মাথায় রেখে দেবেন। দেখছেন প্রত্যেকটা অনুচ্ছেদের শুরুর সময় তিনি যে ফলের সঙ্গে মনুষ্য সমাজের, মনুষ্য প্রজাতির যে বর্গের তুলনা আনেন সেটা একটি বাক্যে বলে দেন। প্রথমে নেতি নেতি করে এগোলেন, বললেন যে অনেকে কলার সঙ্গে তুলনা করেন, কদলী কথাটা আছে, কিন্তু তিনি বলছেন আমি মানি না, মানে কমলাকান্ত মানেন না। মা কালের সাথে অনেকে তুলনা করেন, তিনি বলছেন আমি মানি না, তারা দুর্মুখ, তাদের আমি ভৃত্যস্বরূপ মনে করছি না, তাদের ভৃত্যস্বরূপ এরকম করে বলেছেন নই। ওখানে বলা আছে, একটু বুঝতে অসুবিধা হবে, সেমিকোলন আছে, সব খুঁটিয়ে দেখেছি, আপনাদেরও দেখতে হবে, এভাবেই পড়তে হবে। কলা নয় কেন বলছে কি কাঁদি কাঁদি ফলে মেয়েরা, আমি তো মনে করি না, সেই জন্য কলা নয়। মাকাল নয়, আমি সহমত নই, তার মানে তিনি মেয়েদের নির্গুণ মনে করছেন না, এবং একটু পরে দেখব নির্গুণ মনে করতে পারেন না, বলাই আছে। নারকেলের বয়োভেদে নানা অবস্থা, হ্যাঁ ঠিকই, নারকেল এমন একটা ফল, সব ফলেরই এরকম হয়, কিন্তু তার বিভিন্ন স্তর আছে। কর্কচি, ডাব, কর্কচি অবস্থা স্নিগ্ধতা বেশি, কিন্তু অভিজ্ঞতা ততখানি থাকে না। তিনি ডাবের অবস্থাকে, ডাব যে অবস্থা যখন শীতল জল পাওয়া যায় সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছেন। বৈশাখের বা চৈত্রের তপ্ত সময় গরম, তখন ডাবের কি ভূমিকা এই উল্লেখ আছে। কর্কচি বেলা, ডাবের আগের অবস্থা যখন জল অত কিছু জমে ওঠেনি, তিনি তফাৎ করেছেন। চলুন এরপরে তিনি যেটা বলেছেন ফলো করি। তিনি বলছেন নারিকেল তার বিভিন্ন অংশের সঙ্গে স্ত্রী জাতীয় মনুষ্যের একটা বড় অংশ তো স্ত্রী জাতি, তিনি জেন্ডার মানেন বোঝা গেল, এবং ধরেই আলোচনা, স্ত্রী জাতি তো আছে, মুছে দেবেন কোথায়। ডাবের সঙ্গে তিনি স্নেহের তুলনা করেন। অনেক সময় আমরা তুলনাতেই দেখেছি কবিতাতে সরাসরি তুল্য হয়, ডাব স্নেহ। স্নেহ কি? মায়ের আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, এর থেকে ভালো কিছু হয় না। তুমি যখন খুব খারাপ আছো, তিনি বাইরের প্রকৃতির রুক্ষতার কথা বলেছেন, আসলে সমাজও রুক্ষ, সেই জন্য আমরা গৃহ রচনা করি, গৃহে ফিরি। তিনি বলেছেন পুরুষ ফিরতেন, কারণ 19 শতকের বক্তব্য তাই ছিল। এখন তো দুজনেই ফেরেন এবং দুজনেরই স্নেহ লাগবে, তাই পুরুষের স্নেহ ডাবে জলের মতন হতে হবে, এইসব আলোচনা আমরা যেতে পারতাম, এখানে জায়গা নেই। প্রচ্ছন্ন থাকুক, আমাদের রাগ, আমাদের প্রত্যাশা, আমাদের হতাশা সব প্রচ্ছন্ন চলুক, চাপ নেই। ভেতরে থাকলে অসুবিধা থাকবেই তো, তাকে মুছে দেবো কী করে। নারকেলের যে শস্য, আসলেই যেটা নারিকেল,
যেটা মালার মধ্যে বসে, সেটাই নাকি স্ত্রীলোকের বুদ্ধি। কর্কচি বেলায় থাকে না, ডাবের সময় অল্প, আর ঝুনো হলে যা হয় জানেন আপনি, ঝুনো নারকেল বলা হয়। তো স্ত্রীলোকের বুদ্ধিও সেরকম থাকে, ক্রমাগত বাড়ে, মজবুত হয় এরকম বলেছেন। ঝুনো অবস্থাতে দাঁত বসানো যাবে না, এর উদাহরণ দিয়েছেন খুব সুন্দর করে। ঝুনো হয়ে গিয়েছে মানে গৃহিণীপনার সাথে তুল্য করেছেন। কর্কচি বেলায় অনভিজ্ঞ নারী, তখন কিশোরী সে, আর বয়ঃপ্রাপ্ত রমণী, যার আঁচলের খোঁটায় তখন গোটা সংসারের চাবি বাঁধা আছে। পুরুষ যিনি কর্তা তিনিও তার কৃপাপ্রার্থী। তখন ওখানে বলা আছে যে ব্যবসা করতে ইচ্ছুক, তখন পয়সা কড়ি হাতে কিছু নেই, স্ত্রীর দ্বারস্থ হয়েছেন, সুন্দর করে বলা আছে। কমলাকান্তের দপ্তর ভালো রচনা, রম্য রচনা, পড়তে ভালো লাগে। আমরা বক্তব্যগুলো বের করে এনেছি, কারণ পড়তে ভালো লাগলেই পরীক্ষায় সফল হতে পারবো কিনা আমাদের সংশয় আছে, তাই আমরা ভালো করে পড়ি ঠিকই, কিন্তু আমি বিকাশ, আমার সাথে ফলো করতে থাকুন, এর সমস্ত কিছুটাই পরীক্ষার কাজে লাগে। তার মানে আমি একদিক থেকে আপনাদের আনন্দ পাঠ নষ্ট করে দিচ্ছি, কিন্তু কার্যকরী পাঠে সহায়তা করবার চেষ্টা করছি, হচ্ছে কিনা পরে দেখব। বেশ, ঝুনো হয়ে গেলে দাঁত ফোটাতে গিয়ে দাঁত ভেঙে যাবে, সন্তানের কথা বলা আছে, সে মায়ের কাছে চায়। কন্যার কথা বলা আছে, সে মায়ের কাছে চায় যখন গৃহিণী হয়ে গেছে। তার কিছু গহনার প্রতি লোভ আছে, বলছে মাকড়িটা বের করে দিলাম, একটা বিশেষ গহনা। ছেলে অনেক টাকা চাইতে যায়, বলে সাতশিকা ফেলে দিল। স্বামী চায় দাঁত যদি বা বসলো, দাঁত তো বসে না, শক্ত, ঝুনো নারকেল একটু শক্ত। এই তুল্য মূল্যটা ভাবুন, কতখানি অভিজ্ঞতা থাকলে আমাদের চারপাশেই পরিচিত। বেশ, মালার সঙ্গে স্ত্রীলোকের বিদ্যার তুলনা করেছেন 19 শতকের প্রেক্ষিতে। মাফ করবেন রমণীকুল, আপনাদের সম্পর্কে বঙ্কিমের বক্তব্য বা কমলাকান্তের বক্তব্য নয়। এবং তিনি ভুলে যাননি যে মেরি সমরবিল, তিনি বিজ্ঞানে কাজ করেছেন ভালো, আর দুজন ঔপন্যাসিক 19 শতকের ইংরেজ ঔপন্যাসিক। তিনি বাঙালি ঔপন্যাসিকের কথা বলতে পারেননি, কারণ ছিলেন না কেউ, এটা ভুললে চলবে না। এখন কেউ লিখলে নিশ্চয়ই বাঙালির কথা বলতেন, তিনি বিদেশিদের কথা বলতে বাধ্য হয়েছেন, কারণ বঙ্কিমই প্রথম সার্থক ঔপন্যাসিক বাংলায়। তখনও পর্যন্ত রমণীরা উপন্যাস লিখতে এসেছেন এরকম দেখতে পাওয়া যায়নি। তাই তিনি দুজন বিদেশি ঔপন্যাসিক যাদের তিনি পড়েছেন নির্ঘাত, একজন জেন অস্টেন এবং একজন জর্জ এলিয়ট, দুজনেই বিখ্যাত। আমরা যাবই না তাদের আলোচনায়, ইচ্ছে করে এড়িয়ে যাব। আমরা প্রাইড প্রেজুডিসের কথা বলবো না, কিছুই বলবো না। খুব বিখ্যাত ঔপন্যাসিক দুজন, 19 শতকীয় ইংরেজ ঔপন্যাসিক। আপনাদের যেটা রাখতে হবে মাথায়, যেভাবেই হোক, জাস্ট জর্জ এলিয়ট কেমন একটা নাম রে বাবা, পুরুষের নাম নাকি, জর্জ তো ছেলেদের নাম হয়, এই ধরে এই রকম বিতর্ক যেন আপনার মাথায় নামটা মনে থাকে শুধু, কারণ পরীক্ষায় দেখে ফেলবো কার নাম বলেছেন ওখানে, এরম বলেই জেন অস্টেনের নাম বা জর্জ এলিয়টের নাম থাকলো। আপনাকে শুধু এইটা মনে রাখতে হবে আপাতত পরীক্ষা পর্যন্ত। মেরি সমরবিল সায়েন্স, জেন অস্টেন এবং জর্জ এলিয়ট, এরা ঔপন্যাসিক। স্ত্রীলোকের বিদ্যা মালার মতন অর্ধেক, কখনো ডবল, এরকম করে সুন্দর করে বলা আছে। যাই হোক, আমরা আর গেলাম না। ছোবরা নাকি স্ত্রীলোকের রূপ, বলে ছোবরাও যেমন ফেলে দেওয়ার জিনিস, রূপকেও অত আমল দেওয়ার দরকার নেই। কিন্তু উল্লেখ করতে বললেন না, সেই ছোবরা দিয়ে দড়ি তৈরি হয়, দড়িতে অনেক ভারী জিনিস টানে, এমনকি জগন্নাথের রথও টানা হয়, এই কথা তিনি বলেছেন। তেমনি স্ত্রীলোকের রূপ অনেক মনোরথও টানে, এটাই বলেছেন, এবং সতর্ক থাকতে বলেছেন। বড় বড় জাহাজ টানা যায় যেমন দড়ি দিয়ে, বড় বড় মানুষ স্ত্রীলোকের রূপের কাছে গিয়ে আত্মসমর্পণ করে জীবনটাই বরবাদ করেছেন, এটা বঙ্কিমের বক্তব্য, আমাদের নয়। এই জাতীয় সম্প্রতি এক শ্রেণীর লোক দেখা দিয়েছেন, তাদের আমরা দেশহিতৈষী বলছি। হ্যাঁ, সেই সময়ই আসবে, ভুলে যাবেন না। দেশভক্তির ব্যাপারটাও ইংরেজ জমানাতেই তৈরি হচ্ছে। আমাদের পরাধীনতার বোধ ইংরেজদের উপস্থিতিতেই তৈরি হয়েছে, তাদের সাথে আমরা লড়াই করেছি, স্বাধীনতা অর্জন করেছি। তাদের উপস্থিতি ছাড়া আবার দেশহিতৈষী হওয়ার জায়গা নেই। দেশহিতৈষী, দেশপ্রেমিক, তাই তো। গন্ধ নেই কার? শিমুল ফুলের। দেশহিতৈষীর সাথে তুল্য হলেন শিমুল ফুল। দেশহিতৈষী মানুষ্য সমাজের মধ্যে মনুষ্য অংশ, মনুষ্য ফলের মনুষ্য অংশ। আর ফল হচ্ছে শিমুল ফুল। কেন? কারণ ফলের দেখা নেই, যদিও উল্লেখ আছে। শিমুলে তো ফুলেরই কথা বলতে হয়। ফল হওয়ার কথা যদি বা এলো, ফেটে গিয়ে দেশময় তুলো ছড়িয়ে গেল, এইটা বলেছেন। শিমুলের ক্ষেত্রে তো তুলোই ভাববো, যেটা কাজে লাগে, তুলোটাই কাজে লাগে, ফল চোখে দেখা হয় না। তেমনি দেশহিতৈষীরা করছেন, মেতে উঠছি, গন্ধ নেই, কোমলতা নেই। দেশপ্রেমিকরা একটু রূঢ় টাইপের তো ছিলেন তখন, তবু বড় বড় এবং রাঙা শিমুল ফুল, দেখতে খুব ভালো।
ফোটে এমন সময়ে গাছে একটাও পাতা নেই। তিনি সব নিখুঁত ডিটেলিংয়ে বলেছেন যে পাতার ভেতর থেকে উঁকি মারলে ভালো লাগতো, এরকম ন্যাড়া গাছে এরকম রাঙা রাঙা ফুল ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। ফল নেই, দেশহিতৈষীদের তিনি এভাবেই দেখেন। আমি বলেছিলাম স্যাটায়ার আছে, সমাজ ব্যঙ্গ। চলুন, ভেতরে ঢোকার রাস্তা নেই। ধুতুরার কথা এসেছিল, আমরা আগেই যেখানে পাতায় সব সাজিয়ে দিয়েছিলাম কোন ফলের সঙ্গে কার তুলনা। অধ্যাপক ব্রাহ্মণগণের তুলনা হয়েছে, সেই একই রকম ব্যঙ্গ তাঁর। টোলের কী কার্যকারিতা যাই না, তখন এদিকে আমাদের পাশ্চাত্য শিক্ষা শুরু হয়েছে ইংরেজ সংস্কৃতির জন্য। বড় বড় হিন্দু কলেজ টলেজ তো শুরুই হয়ে গিয়েছে ততদিনে। আমরা পাশ্চাত্য শিক্ষার সঙ্গে পরিচিত হয়েছি। বঙ্কিম নিজেই স্বয়ং তাঁরই সন্তান, পাশ্চাত্য শিক্ষাই তার ভেতরে আছে। তিনি তখন টোলগুলোর কী অবস্থা সেটা বোঝানোর জন্য অধ্যাপক ব্রাহ্মণদের ধুতুরার সাথে তুলনা। বড় বড় সমাসবদ্ধ পদে শুধু কথা বলতে থাকবেন তারা, কী যে ফল হচ্ছে, কী যে প্রাসঙ্গিকতা, কিছুই মাথায় রাখেন না। এবং কি কাজে লাগে? কোনোই কাজে লাগে না। তিনি বলে দিচ্ছেন পরিষ্কার, মাদকতা বৃদ্ধিকারক ছাড়া। যার গাঁজাতে নেশা হচ্ছে না, সে ধুতুরার ফল বীজ একটু তাতে দিয়ে দিল। যার সিদ্ধিতে ভালো নেশা হচ্ছে না, তাতে ধুতুরার বীজ ফল একটু দিয়ে দিল। বীজ দিলে বাড়ে, তার মাত্রা বাড়ে নেশার। তার অভিজ্ঞতাতে আছে, আমি তো জানি না, আপনারা কেউ জানলে জানলেন, অসুবিধা নেই, জানা দোষের নয়, জানা উচিত। কেন? তিনি বলছেন যে কখনো কখনো তাদের থেকে উদ্ধৃত করা হয়, এটাই বৃদ্ধিকারকের মতন। কেউ একজন লিখছেন, তো অধ্যাপক ব্রাহ্মণ কুলের যা যা লেখাপত্র বা তাদের যা বক্তব্য আছে সেখান থেকে একটা উদ্ধৃতি গুঁজে দিলাম। এ ধর্ম তো আমাদের এখনও আছে। পরীক্ষার উত্তর লেখার কথা ভাবুন না কেন। চলুন, অধ্যাপক ব্রাহ্মণ তার কাছে ওইটুকু। আমাদের দেশের লেখক দিগকে আমি তেঁতুল বলিয়া গণি। দেখবেন প্রত্যেকটা বাক্য আমরা উদ্ধার করেছি যেখানে তুলনাটা আছে। তাহলে লেখক তেঁতুল, দেশীয় লেখক যারা। বিদেশি লেখকদের তিনি বলে দিয়েছেন যে তাদের এ বালাই নেই। তাদের উল্লেখ করবার জন্যই ফয়জু খানসামার কথা এসেছে। জাতিতে নেড়ে মানে বিধর্মী। ফয়জু তো মুসলমান, বোঝাই যাচ্ছে। খানসামা রান্না করে, প্রদীপিসিও রান্না করে। দেশীয় লেখকের সঙ্গে বিদেশি লেখকের এরকম তুলনা হয়েছে। রান্নার হাতটা খাসা, এখানে অনেক কিছু বলা আছে। তেঁতুল কেন? সেই লেখা পড়লে অজীর্ণ রোগ হয়, মানে আমাদের সাহস বলবৎ হয় না, সেরকম লেখা না, একটু মৃদু টাইপের। এটা বঙ্কিমের মত, আমাদের নয়। রোজই টক খাচ্ছে যে, তার অম্লপিত্ত রোগ চিররুগ্ন হয়ে যায়। খুব সুন্দর করে তেঁতুল কি করে বলছে, দুধকে কাটিয়ে দেয়, দই করে দেয়। এবং তেঁতুলের টকের কথা আছে, প্রদীপিসি যেটা রান্না করেন, কুলীন প্রসঙ্গ। বলছে একটি গুণ আছে এদের, সমালোচনার আগুনে পড়ে বলে তেঁতুল কাঠের কথা হচ্ছে, কাষ্টাবতার একেবারে। প্রচুর সমালোচনা হতো তো দেশি, তারা সবাই সহ্য করতে পারছে দেখে ওই কথাটা বলেছেন। আর শেষ উদাহরণ আমাদের উল্লেখ, সেটা হচ্ছে পৃথিবীর কুষ্মাণ্ড হিসেবে বলা হয়েছে দেশীয় হাকিমদের, চিকিৎসক যারা দেশি হাকিম, দেশি হাকিমেরা ... পৃথিবীর কুষ্মাণ্ড। অনেকগুলো রূপেও কুষ্মাণ্ড, গুণেও কুষ্মাণ্ড। অনেকে কি হেসে উঠলেন মনে মনে? ডাক্তারদের কথা ভাবুন, তাই জন্যে কুমড়ো বলা হয়েছে। বিলাতি কুমড়ার গৌরব অধিক, এও বলা হয়েছে। যারা বিদেশ থেকে পাশ করেছে, তখন কি ডিগ্রি হতো জানি না, হ্যাঁ হতো, FRCS এইসব হতো, এখনও যেগুলো হয়। বিদেশ থেকে যারা ডিগ্রি করে আসে তাদের গৌরব অনেক। কিন্তু ওই যে পৃথিবীর কুষ্মাণ্ড, যেমন কুমড়ার কোনো গুণ নেই বলা হয়, যদিও আমরা প্রত্যেক দিনই প্রায় খাই। কুমড়ো তো সবজি হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত কি বোঝায় সে আলোচনায় না গেলাম। তিনি কুমড়োর সাথে তুলনা করেছেন। যারা বিদেশ থেকে এলে তারা ভালো হলেন। তিনি আবার বলেন খুব সুন্দর করে, কমলাকান্ত বলছেন তো, আফিম খাওয়ার পরে, সবগুলো ডায়েরি আফিম খাওয়ার পরেই লেখা। এটাও বড় বাজারও, এবং এই দুটো পাঠ্য বলে আমরা এতেই সীমাবদ্ধ থাকবো প্রত্যেকটাই। তিনি ওই রকমই দেখেন, এইভাবে দেখতে পান। এবার আমরা বুঝবো যে তিনি নেশারু বলে এগুলো দেখেন, না বলতে পাচ্ছেন নেশারু বলে। আমাদের সে আলোচনা করবার জায়গা নেই, প্রচ্ছন্ন থাকবে। মনুষ্য ফল আলোচনা আমরা শেষ করে ফেলেছি। এই একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং আপনারা হতাশ হয়ে যাবেন না। আমরা পড়লাম প্রবন্ধটা। এবার বলুন, বঙ্কিমচন্দ্রের মনুষ্যফল রচনায় দীনবন্ধু মিত্রের যে রচনার উল্লেখ রয়েছে সেটি হলো, পারবেন বলতে? আমি বলি শুনুন, এরকম প্রশ্ন একটা দেখা গিয়েছে, তাতে ঘাবড়ে যাবেন না। এর কোনোটারই উল্লেখ নেই মনুষ্যফলে, এটাই এর উত্তর। তাই 5 নম্বর অপশানে অবশ্যই থাকা উচিত, কোনোটিই নয়। কোনোটিই নয়, এটাও খেয়াল করবেন, অনেক সময় এইরকম অপশান থাকে। কোনোটিই নয়, নেই উল্লেখ। আমরা যেমন আলোচনা করলাম না, সত্যিই নেই, সরাসরি কোনো আলোচনা নেই। যে রচনার উল্লেখ রয়েছে বলে সরাসরি উল্লেখের প্রসঙ্গ। এখানে কুলীনের প্রসঙ্গ আছে, প্রদীপিসির কথাতেই দেখেছেন তিনি বিধবা। কুলীনের কথা আছে, বহু বিবাহের কথা এসেছে, সুতরাং জামাই বাড়ি কাস্তই।
কিন্তু এই রকম প্রশ্নের ক্ষেত্রে কোনোটি নয় অপশান থাকবে এবং তার সম্ভাবনাই বেশি, মাথায় থাকুন। আমরা নেক্সট প্রবন্ধে চলে যাই, রাত বাড়ছে। বিদ্যাপতি ও জয়দেব, নাম থেকে কি কি ধরতে হবে? আগের প্রবন্ধটা পড়া হয়ে গিয়েছে, মানে অনেক ডিরেক্ট থাকতে পাচ্ছেন। নাম থেকে কি বুঝবো না, দুজন কবির কথা বলবেন, আরও বুঝবো যে আলোচনা করবেন, সমালোচনা করবেন, দুজনের মধ্যে তুলনা করবেন। আচ্ছা চলুন দেখা যাক। প্রথম বাক্যটাই হচ্ছে, বাংলা সাহিত্যে তার যে দুঃখই থাকুক উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নেই। কেন? এটা ধরিয়ে দেওয়ার জন্যে এদের দুজনকেই তিনি গীতিকাব্য হিসেবে, গীতিকবি হিসেবে ট্রিট করছেন। গীতি কবিতা কী, অন্য ধরনের কবিতার থেকে কী তফাৎ, সব প্রচ্ছন্নে চলুক আপনার মাথার মধ্যে, আমরা প্রত্যক্ষ আনবো না, আমরা সে আলোচনা করতে পারতাম, জরুরি নয়। তিনি কয়েকজন গীতিকবির নাম উল্লেখ করে দেবেন এবং বলবেন বাংলাতে তার অভাব নেই। তিনি জয়দেবকেও বাঙালি কবি হিসেবে নিয়েছেন, আমরাও তাকে বাঙালি কবি হিসেবে স্বীকৃতি দিই, যদিও বাংলা ভাষায় জয়দেবের কোনো রচনা নেই। তিনি সংস্কৃত লিখেছেন, কিন্তু তিনি বাঙালি, তার লেখার মধ্যে বাংলার ছাপ স্পষ্ট, কিন্তু ভাষাটা বাংলা নয়। তবু তিনি জয়দেবের কথা বললেন। খেয়াল রাখবেন কোন কোন কবিদের কথা বলা হচ্ছে। তিনি বিদ্যাপতির কথা বলবেন, তিনি গোবিন্দ দাসের কথা বলেছেন, চণ্ডীদাসের কথা বলেছেন, ভারতচন্দ্র, বিশেষ করে মঞ্জুরি নয়, রসমঞ্জুরি, তার কথা বলেছেন, ঠিক আছে, রামপ্রসাদের কথা বলেছেন, আর কবিওয়ালাদের কথা বলেছেন। এরা 19 শতকীয় একেবারেই, নাম আছে রাম বসু, হরু ঠাকুর, নিতাই দাস। আমি তো স্লাইড তৈরি করেছি, সামনে থাকলো, আপনাদের এগুলো সব মনে রাখতে হবে, ভুলবেন না, মনে থাকবে ঠিক। এই নামগুলো এসেছে গীতিকবি হিসেবে, বাংলার গীতিকবি এরা সবাই, বিভিন্ন পর্বের বিভিন্ন সময়ের। সবথেকে পুরাতন জয়দেব, দ্বাদশের, তারপরে পরপর এর এসেছেন পঞ্চদশে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস ষোড়শের, ভারতচন্দ্র জানেন অষ্টাদশ, সপ্তদশ, রামপ্রসাদ একই সময়ের, কবিওয়ালা তারপরে। সকলই নিয়মের ফল, সাহিত্য নিয়মের ফল। কেন? মাথায় থাকবে বিদ্যাপতি জয়দেব নিয়ে তিনি আলোচনা করছেন, এদের দুজনকে আনতে হবে, গীতিকবি হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। এই নিয়মের ফলটল বলতে গিয়ে কী বোঝাতে চান? তিনি একটা জায়গায় আসবেন, বাংলায় কেন গীতি কবিতার এত রবরমা সেটা বলবেন। আমাদের ধরনটা এরকম হয়েছে কেন? আমরা যুদ্ধকাব্য তেমন লিখিনি কেন? আমরা মহাকাব্য লিখিনি কেন? হ্যাঁ, এই প্রবন্ধের সময় মহাকাব্য লেখা হয়ে গিয়েছে, সেই প্রসঙ্গ আছে। দুজন মহাকাব্যকারকে তিনি পেয়েছেন, তাই সেই দুজনের নামই আছে। একজন মধুসূদন, মেঘনাদ বধ কাব্য, আর একজন হেমচন্দ্র, বৃত্ত সংহার মহাকাব্য। তিনি সেই দুজনের কথাই এনেছেন, মাথায় রাখবেন। এইভাবে সুতোতে গাঁথা, আমরা সুতো গাঁথবো আমাদের পাঠ্যক্রমের ভেতরে থেকে। কখনো একটি রচনার সঙ্গে অন্য রচনার যে মিল পাবো সেটা উল্লেখ করব, পরবর্তী রচনাটা পড়তে গেলেই সেটা হবে। মনুষ্যফল পড়ে নিয়েছি, তার কোনো প্রসঙ্গ যদি বিদ্যাপতি জয়দেবের ক্ষেত্রে আসে, প্রাসঙ্গিক মনে হয়, সেটা বলবো, কিন্তু তার বাইরের কিছু বলবো না। যেটা পড়বো, যেটা আমাদের পাঠ্য, তার মধ্যে তুল্যমূল্য করব। বাকি সব মনে পড়ুক আমাদের, তাতে চাপ নেই, সব মনে পড়ুক আমাদের, মাথায় সব থাকুক, সেটা ভালো, কিন্তু প্রচ্ছন্ন রাখবো, প্রত্যক্ষে আনবো না, কারণ অনেক তথ্য আমাদের মনে রাখতে হবে। এখানে উল্লেখ আছে, কোঁতের উল্লেখ আছে, কেন? কারণ এই যে ফল যেমন হয়, যেমন কারণ তেমন ফল, এটা নিয়ে কোঁত আলোচনা করেছেন। তিনি কোমত নাম বলেছেন, অগাস্তিন কোঁত। আমরা কোনো ডিটেলিংয়ে যাব না, জেনে রাখুন, সব বলা আছে, ঠিক আছে। অগাস্ত কোঁত, যাতে নাম বুঝতে অসুবিধা। তিনি কোমত বলেছেন, আপনি কোমত মনে রাখুন। কি করেছেন? তিনি বিজ্ঞানের ক্ষেত্রে এরকম করে দেখিয়েছেন, বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু, যেমন মেরি সমরবিল বিজ্ঞানী মহিলা ওখানে ছিল মনুষ্যফলে, ইনি বিজ্ঞানের ক্ষেত্রে দেখিয়েছেন কার্যকারণ কিভাবে কাজ করে, খুব ভালো করে আলোচনা করেছেন, কোঁত বিখ্যাত। বকল বলে একজন দার্শনিক, তিনি কি করেছেন? সাহিত্যের ক্ষেত্রে এটা করবার চেষ্টা করেছেন, নিয়ম আর ফল দেখানোর জন্য। আপনি এই বাক্যটাকে প্রধান রেখে এদের তিনজনকে প্রাসঙ্গিক করবেন। আমি উল্লেখ বলে বলি, কারণ পরীক্ষায় কাদের উল্লেখ আছে এটা বলা হয়। কি প্রসঙ্গে উল্লেখ, ছোট ছোট করে বলে যাচ্ছি, যা প্রবন্ধের মধ্যেই আছে। আমার কাজ সূত্রধরের মতন সাজিয়ে আপনাদের চোখের সামনে স্পষ্ট করে রেখে দেওয়া, কারণ চোখেরও স্মৃতি আছে। যখন চিৎকার করে পড়েন কানের স্মৃতি ব্যবহার করেন, যখন নীরবে পড়েন চোখের স্মৃতি ব্যবহার করেন। প্রেজেন্টেশনের মতন ভালো জিনিস আর হয় না আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্যে, কাজ হচ্ছে আপনার স্মৃতিটাকে প্রভাবিত করা। বকল কী জন্যে বিখ্যাত? তিনি সমাজের সঙ্গে সাহিত্যের কী সম্পর্ক আছে এই সম্পর্কে আলোচনা করেছেন, পাশ্চাত্যের সাহিত্য সংক্রান্ত, সেই জন্য ইম্পর্টেন্ট। তিনি বলে দিচ্ছেন বকল, সেখানে পজিটিভিস্ট বলে বলা আছে, তিনি তো পজিটিভিস্ট, তিনি সাহিত্যের সাথে তেমন সম্পর্ক রাখেন না, তাই উল্লেখ করলেন মানে তিনি পাঠ করেছেন বকলকে, দেখেছেন, বকলের উদ্যোগকে সমর্থন করলেন, কিন্তু কার্যকরী কিছু নয়, মানে ওখান থেকে ধরা যাচ্ছে না কোন সাহিত্য কেমন হবে, এটা খুব পাওয়া যাচ্ছে না। ম্যাক্স মুলারের কথা বলেছেন, তিনি কিন্তু ম্যাক্স মুলার বলে উল্লেখ করেননি, তিনি মোক্ষ মুলার বলেন। 19 শতকীয়
উচ্চারণের তাগিদে কি করেছেন, তিনি এদেশীয় সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে ওই একই কাজ করবার চেষ্টা করেছেন। তার আলোচনা করেছেন সমাজের সাথে কিভাবে সাহিত্যের যোগ আছে, মানে কারণ আছে সমাজ, সাহিত্য তার প্রতিফলন হবে এই সংক্রান্ত। তিনি খুশি নন। তিনি ম্যাক্স মুলারকে খুব বড় সাহিত্য দরদি বা ভালো পাঠক রস দরদি হিসেবে দেখেননি। উল্লেখ থাকলো, আপনারা শুধু তিনজনের উল্লেখ আছে, এইটুকু জানলেই যথেষ্ট। এরপরে ভারতবর্ষীয় সাহিত্যের প্রকৃত গতি কি, অনুচ্ছেদের শুরুতে এই কথা বলেছেন তিনি, না ইতিহাসটা বলতে যাচ্ছিলেন। প্রথমেই বললো তো বাইরের থেকে আর্যরা এলেন, অনার্যরা আছে, দ্বন্দ্ব আর্য অনার্যের দ্বন্দ্ব, এটা প্রথম পর্বের মধ্যে দেখছেন। তখন সব খুব প্রাকৃতিক, আমরা খুব স্থূল ধরনের, আমরা যুদ্ধ করছি, সেইটা নাকি রামায়ণে পাওয়া যায়। বেশ, সেটা একসময় গেল, আর্য অনার্য মেলবন্ধনও হয়ে গেল, আমরা এখানে স্থায়ী বসবাস করতে আরম্ভ করলাম, একটু শান্তি এসেছে। যেই বাইরের শত্রু নেই, নিজেদের মধ্যে লড়ালড়ি শুরু হয়ে গেল। তাই জন্য আভ্যন্তরীণ, এটা আজন্তরীণ নয়, এটা আভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ বিরোধ, আভ্যন্তরীণ বিবাদ তখনই হয়। বাইরের শত্রুরা দরকার কি, নিজেরাই মরে মর। তো ভাইদের দ্বন্দ্বই মহাভারত, সেটা নাকি মহাভারতের পর্যায়। এরকম করে ভারতবর্ষের সাহিত্যের পর্যায়ক্রমে বিভাজন করছেন। সাহিত্যের ইতিহাস মাত্র সংস্কৃত সাহিত্যের ইতিহাসে রামায়ণ মহাভারতের আগেই। তারপরে বলছে এইবারে অনেক সমৃদ্ধি হয়েছে, বাণিজ্য বিস্তার হচ্ছে, জায়গাগুলোর নাম আছে, রোমক মানে রোমদের কথা আছে, জবদ্বীপের কথা আছে এবং চৈনিকদের কথা আছে। এই রকমই মনে রাখতে হবে আপনাদের। চোখের সামনে কিছু খোলা নেই, খোলা থাকবে না, দেখবেন আর মনে করবেন। তার পরিণাম কোথায় দেখতে পাচ্ছি, এই যে সুখ বলছেন, নদীর ধারে ধারে সব নগরী তৈরি হয়ে গিয়েছে, সত্যিই তাই হয়েছিল। সেটা ভক্তিশাস্ত্র এবং দর্শনশাস্ত্রে দেখা গিয়েছে, কাব্যে তার খুব একটা প্রভাব দেখা যায়নি বলে তিনি বলেছেন। হলো, বলছেন লক্ষিত চঞ্চলা, সেই সুখ সবসময় থাকে না। এইবার কি হয়, ওই সুখ একসময় শৃঙ্খলা হয়ে যায়, ধর্ম, কারণ রক্ষা করবার জায়গায় এসেছে। সম্পদ যখন হয়ে গেছে তখন আর লড়ে লড়ে মরবে না। কিভাবে শৃঙ্খলিত করব মানুষকে, ধর্মের শৃঙ্খলা। ধর্মমোহের জাত হচ্ছে ভারতীয় পুরাণগুলো, অষ্টাদশ পুরাণের কথা সবাই জানেন, সেটা ধর্মমোহের ফলে হয়েছে। একদিকে গেল ধর্মীয় ভাব, যেন তিনি বলেছেন যে প্রকৃতকে গুরুত্ব না দিয়ে অপ্রকৃত, ধর্মের ক্ষেত্রে বলাই হয় পরকালমুখিত। অন্তত তিনি এখানে তো হিন্দু ধর্মের কথা বলেছেন, সেই হিন্দু ধর্মে তো পরকালই মুখ্য, অনেক ধর্মেই তাই, আমরা প্রাসঙ্গিক থাকব। আর একটা হয়ে যায় যারা এই ধর্ম মোহেতে অসন্তুষ্ট হয়ে বিলাসিতার দিকে আবার চলে যায়, তাদের ধর্মে একেবারেই মতি নেই, মানে একটা ভারসাম্য পাওয়া যাচ্ছে না। তিনি যা বলতে চেয়েছেন, একটা হচ্ছে হয় ধর্মমোহ, চারিদিকে সব কিছু ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত, সেটা পুরাণে দেখতে পাচ্ছেন, আর একটা বিলাসিতা দেখতে পাচ্ছেন কালিদাসের রচনায়। তিনি দেখেছেন, আমরা বিতর্ক করে কি করব। কালিদাসের রচনা বিলাসিতাজনিত, আর ধর্মমোহজনিত রচনা হচ্ছে পুরাণ। পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমার স্পষ্ট মনে আছে, ধর্মমোহের কথা এসেছে। আপনারা অন্যরকম কিছু মোহ রাখুন না রাখুন, স্মৃতির জন্য এই তথ্যগুলো মনে রাখুন। এইবারে বঙ্গদেশের কথা এসেছে, খুব সুন্দর করে বলেছেন, জায়গাটা আমি পড়ে দিতে পারলে খুব ভালো হতো, আপনারা দেখে নেবেন। ঠিক শেষ হতে যাবে এরকম সময় বলছে যে এইখানে আছে, পরের এতেই খুব ভালো করে আছে। এবারে এগুলো পেরিয়ে পেরিয়ে বঙ্গদেশের যেন শেষ পর্যায়ে এসে পৌঁছলেন, ওই সভ্যতার আলো এখানে এসে পৌঁছলো, আগে এটা অসভ্য ছিল। তো এখানে এসেই দেখে যে ছড়িয়ে দিলেই ধান চাষ হয়, তো ভাত শুনলেই যেমন ধান্য বলেছেন তিনি, যেন অলস, কর্মনিপুণতার জায়গা নেই, ফেলে দিয়ে বসে আছি, অমন কিছু কষ্ট না, এখানকার জমির ব্যাপার এই ওপরের স্তরেই চাষ হয়ে যায়, তাতেই যেন মেজাজটা খানিকটা কি কি হয় সুন্দর চক্রে বোঝানো আছে। উচ্চাভিলাষ শূন্য হয়ে পড়ি, গৃহসুখা পরায়ণ হয়ে পড়ি, অলস হয়ে পড়ি, নিশ্চেষ্ট হয়ে পড়ি। তিনি কোথাও দেখেছেন এগুলো সবই গীতিকাব্যের সহায়ক। তাহলে এতক্ষণ যে তিনি যুক্তি সাজাচ্ছিলেন সেটা এটা বলবার জন্য যে এই বাংলায় কেন জয়দেব এবং বিদ্যাপতির মতন কবি সম্ভব হয়েছেন। আর গোড়াতেই তো গীতিকবিদের কথা বলেই দিয়েছিলেন, বাংলায় গীতিকাব্যের অভাব নেই, গীতিকবিদের সব নাম ছিল, এখানে আবার সেগুলো স্মরণ করে নিতে হবে। তিনি জয়দেব বিদ্যাপতি ছাড়াও নাম বলেছিলেন চণ্ডীদাসের, এগুলো সব মাথায় রাখতে হবে। চণ্ডীদাস পরপর ভারতচন্দ্র, তার রসমঞ্জরির উল্লেখ ছিল, রামপ্রসাদ সেন ছিল, সেখানে বলা ছিল, ওখানে গোবিন্দ দাসের কথাও ছিল সেই লিস্টে, আর কবিওয়ালাদের মধ্যে হরু ঠাকুর, এগুলো সব মাথায় রাখতে হবে। এইবার আসছে দল বিভাজন, এবং দলপতি করবেন, একটি দলের দলপতি হচ্ছেন জয়দেব, আর একটি দলের হচ্ছেন বিদ্যাপতি।
দলপতি করে দিয়েছেন। প্রথম দলের দলপতি হচ্ছেন জয়দেব, এই যে বলাই আছে, আর দ্বিতীয় দল বিদ্যাপতি। কি করেছেন এরা? তিনি কি দেখছেন? তিনি জয়দেবের মধ্যে দেখছেন বাহ্য প্রকৃতির প্রাধান্য আছে। বাহ্য প্রকৃতি কি আর অন্তঃপ্রকৃতি কি? দুটোকেই বলা হয় আমাদের ইনার সেলফ, মানুষের ভেতরে যে প্রকৃতি, আমাদের মন, তার ভেতরের যে গতি, সেও দুর্গতি, তার কথাও তাকেও আমরা প্রকৃতি হিসেবেই দেখি, সেটা অন্তঃপ্রকৃতি। আর বাইরে যা কিছু আছে জগৎ সংসারে, ঋতু বদল থেকে আরম্ভ করে সব কিছুই, সেটা তিনি বহিঃপ্রকৃতি বলেছেন। তিনি বলেছেন জয়দেবও মানুষের কথা বলেন, বিদ্যাপতিও মানুষের কথা বলেন। পরে শুধরে দিয়েছেন, পার্থক্যটা করবার সময় খুব নিপুণ হয়ে, বঙ্কিম খুব নিপুণ, বঙ্কিমের প্রবন্ধ পড়ার সুবিধে এই জন্যই হচ্ছে তিনি ঘেঁটে মেটে যান না, খুব গোছানো কিন্তু সমীকরণের মতন। তাই বঙ্কিমের প্রবন্ধ থেকে পরীক্ষায় আপনাদের খুব অসুবিধে হবে না। বাহ্য প্রকৃতিকে প্রাধান্য দিচ্ছেন, বাহ্য প্রকৃতি প্রাধান্য পেলে ভোগ সুখ প্রাধান্য পায়। ভোগও নয়, ভোগ সুখ। বাহ্য প্রকৃতি বসন্ত, সুন্দর সরোবর, স্বর্ণহার, এরম করে তুলনা করেছেন। আর ঠিক এ পাশে তার উল্টো করে, কি সুন্দর কথা। এদিকে যদি ভোগ থাকে জয়দেবদের দলে, তাহলে বিদ্যাপতিদের দলে যারা আছেন তাদের থাকে আকাঙ্ক্ষা ও স্মৃতি। সুন্দর। বলেন যে বাহ্যের প্রকৃতি স্থূল, তো তাই দেহকেন্দ্রিক হয়ে পড়ি, ইন্দ্রিয় পরায়ণতা আসে। আমি খুব ডিটেলে বলবো না, আপনারা সবাই প্রাপ্তবয়স্ক, আন্দাজ করে নেবেন। ইন্দ্রিয় প্রবণতা আসে, চোখের সুখ, ইন্দ্রিয়ের সুখ। কিন্তু আকাঙ্ক্ষা ও স্মৃতির মধ্যে অদ্ভুত জিনিস থাকে, যখন মানুষটা কাছে নেই, সেটাই হচ্ছে প্রণয়। তিনি বলেছেন প্রণয়, আর ওখানে বলেছেন বিলাস। দুজনেরই বিষয় তো রাধাকৃষ্ণ, দুজনেই রাধাকৃষ্ণকে নিয়েই কাব্য রচনা করেন, দুজনেই, দুই দলই। বিদ্যাপতিদের দলে তিনি গোবিন্দ দাস, চণ্ডীদাসকে তো সরাসরি রেখেছেন, সমস্ত বৈষ্ণব কবিতাকেই রেখেছেন আসলে। হ্যাঁ, আর এখানে রয়েছে আকাঙ্ক্ষা ও স্মৃতি, বিচ্ছেদ থাকে, তাতে প্রেম ধন্য হয়। এখানে দুঃখ, ওখানে সুখ হলে এখানে দুঃখ, ওখানে বসন্ত হলে এখানে বর্ষা। কেন? আমরা আলোচনায় যেতে পারি, নাই গেলাম, মনেই রাখুন না যে তুল্য হয়েছে। এটা কেন বর্ষা স্যার? প্রশ্ন আসা স্বাভাবিক, তো ক্লাসে তো এগুলো পড়েছিলাম। আবারও কখনো সুযোগ হলে পাস দিই, পরীক্ষাটা পাস দিই, তারপরে হবে, আপনারা পাস করুন। এখানে সুন্দর সরোবর, এখানে তরঙ্গ শঙ্কুলা নদী। তরঙ্গ শঙ্কুলা, স্থির নয়। ওখানে স্বর্ণহার, ভেতরের উত্থান পতনের কথা বলছেন। ওখানে স্বর্ণহার হলে এখানে রুদ্রাক্ষের মালা। ওখানে মুরজ বিনা সঙ্গিনী স্ত্রী কণ্ঠগীতি হলে এখানে সায়ান্ন সমীরণের নিঃশ্বাস। এরকমভাবে দেখেছেন, মুরজ বিনা সঙ্গিনী স্ত্রী কণ্ঠগীতি, মধুর মোলায়েম। আর সায়ান্ন সমীরণ, সন্ধ্যাকালের বাতাস কেমন উষ্ণ, তার নিঃশ্বাস। এইভাবে তুলনাগুলো আপনার মাথায় থাকবে। তাহলে সাকুল্যে কি দুটো দলের তুলনা হলো? খুব সুন্দর একটা কথা। আমি এটা পড়তে পড়তে আপনারাও লক্ষ্য করবেন যে বিদ্যাপতির সঙ্গেই হয়তো যাবে না, চণ্ডীদাসের সঙ্গে অনেক বেশি যাবে। বঙ্কিম ভোলেননি সে কথা বলতে, বলেছেন যে বিদ্যাপতিকে প্রতিনিধি করেছি, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বিদ্যাপতির মধ্যেও কম দেখা যায়, চণ্ডীদাসের মধ্যে অনেক বেশি দেখা যায়। তিনি নিজেই বলেছেন। এরকমই মাথায় রাখুন, তিনি দুটো দলে ভাগ করেন, গীতিকাব্য লেখককে দুটো দলে ভাগ। তাহলে পরপর কি এলাম, বিদ্যাপতি জয়দেব পর্যন্ত এসে পৌঁছালাম, এবং বুঝলাম যে কবি এদের দুজনকে নিয়ে চিন্তিত নন। কী নিয়ে চিন্তিত, কেন প্রবন্ধটা লিখলেন? তাহলে ওই অন্তঃপ্রকৃতি আর বহিঃপ্রকৃতি প্রবন্ধের শেষ অনুচ্ছেদে সব স্পষ্ট করে দেন। তিনি চান যেন এদের মধ্যে একটা ভারসাম্য থাকে। আমাদের বহিঃপ্রকৃতিও জরুরি, অন্তঃপ্রকৃতিও জরুরি, এদের লেনাদেনা চলে। হ্যাঁ, তো মনের অবস্থা বোঝাতে বাইরের অবস্থা বলতে হয় তো, নাহলে বসন্ত বর্ষা আসে কেন? প্রকৃতি তার নিজের নিয়মে আছে, মনুষ্য প্রকৃতি তার সঙ্গে ছন্দ মেলায় কিনা এটা জরুরি নয়, কিন্তু প্রকাশ করতে গেলেও তো লাগে। তিনি বলছেন বহিঃপ্রকৃতির প্রাধান্য জয়দেবে বেশি, তাতে যে দোষ ঘটে তার নাম তিনি দিয়েছেন ইন্দ্রিয় পরায়ণতা দোষ। আর অন্তঃপ্রকৃতি প্রধান হয়ে উঠলে যে দোষ হয় তাকে বলেছেন আধ্যাত্মিকতা দোষ। একজন বিদেশি কবির কথা বলতে হয়েছে তাকে, তিনি ওয়ার্ডসওয়ার্থ। শেষে তার আগে ওয়ার্ডসওয়ার্থ পর্যন্ত পৌঁছতে যাওয়ার আগের যে অনুচ্ছেদ, সেখানেই আসল কথাটা তিনি বলে দিয়েছেন। তুমি তো বাবা বিদ্যাপতি জয়দেব নিয়ে কথা বলছিলে। কে? বঙ্কিম। এখানে আর কমলাকান্ত নেই কিন্তু। এবং এই প্রবন্ধ সেই অর্থে ওই জন্যে কৌতুক রসপ্রিয় আখ্যান এসব কিচ্ছু নেই, ওখানে গল্প আছে, এখানে গল্প নেই, এখানে বক্তব্য আছে। বক্তব্য এখনকার কবিদের নিয়েই তিনি বলতে চান, এটা বুঝতে অসুবিধে হয় না। বঙ্কিমের বিভিন্ন প্রবন্ধেই এরকম দেখব, দরকার নেই আমরা যে 5টা প্রবন্ধ পাঠ্য তার মধ্যেই থাকবো, তার মধ্যে যা দেখা গেল গেল। এই কনসেন্ট্রেট করবার জায়গাটা রাখুন। বিদ্যাপতি আপনাকে চিনতেন, বলছেন যে আগের কবিরা, তার সঙ্গে তৃতীয় একটা শ্রেণীভুক্ত কবি, দুটো দল তো হয়ে গেছে, তিনি আর একটা তৃতীয় শ্রেণী করতে চাইছেন, এবং তাকে রাখছেন আধুনিক বাঙালি গীতিকাব্য লেখককে। কারণ ওদের সবাইকে আমরা মধ্যযুগীয় জানি। আধুনিক কারা? তার সমসাময়িক যারা, তারা। এই মধু আর হেমচন্দ্রের উল্লেখ আছে,
আপনারা আর অন্য কোনো কবির দিকেই যাবেন না, আপনারা কোনো বিহারীলাল, কোনো নবীনচন্দ্র, অক্ষয়চন্দ্র কিচ্ছু মনে রাখবেন না। ওটাই বোঝাতে চেয়েছি। পার্টিকুলার থাকার মানে হচ্ছে এটাই। তিনি মধুসূদন এবং হেমচন্দ্রের কথা বলেছেন। বিদ্যাপতিরা নিজেদের চিনতেন, আশেপাশের কিছু জিনিস চিনতেন, সেইগুলোই বলছেন। তার মানে হচ্ছে বিষয় সংকীর্ণ, এই যে জানাশোনা সংকীর্ণ, কিন্তু কবিত্বটা প্রগাঢ় হতে পারত। এদের ক্ষেত্রে বলছেন এরা বহু বিষয়ে জানে এবং এরা বহু বিষয়ে লিখতেও চায়। এদের জ্ঞানী বলেছেন, জ্ঞানী কথাটাই বলে দিয়েছেন যে এরা জ্ঞানী, মানে ওদের তুলনায় তো বটেই। হ্যাঁ, তো জ্ঞানী তো বহু পাঠ তো আছেই। হেমচন্দ্র তখনকার বিয়ে, মধুসূদনের জ্ঞান সম্পর্কে আমরা সবাই অবগত। তিনি বলছেন এরা জ্ঞানী, কিন্তু সেই জন্যই হয়তো এরা প্রগাঢ় নন। কার্যকারণ আসে না পরীক্ষায়, মন্তব্য এবং উদ্ধৃতি দেখুন। জ্ঞান বৃদ্ধির সাথে সাথে কবিত্ব শক্তির হ্রাস হয়, এই ধারণাবশত এদের জ্ঞান বেশি বলে এদের প্রগাঢ়তা গুণ কম। এই যে প্রগাঢ়তা গুণ লঘু, এই তুলনা সুন্দর সাজিয়ে দিলাম আমরা প্রেজেন্টেশনে, ছবির মতন মনে থাকবে আপনাদের। কাব্যে অন্তঃপ্রকৃতি আর বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ, এই যে এটা একদম শেষ অনুচ্ছেদের প্রথম বাক্য হওয়া উচিত, গুরুত্বপূর্ণ বাক্য। এটাই আসল, এই জন্যই লিখছিলেন। উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়, একে অপরকে প্রভাবিত করে, ভারসাম্য থাকা উচিত। যখন ভারসাম্য থাকে না, সেক্ষেত্রে যদি বাহ্য প্রকৃতি বেশি গুরুত্ব পায়, স্থূল দেহ গুরুত্ব পাবে, ইন্দ্রিয় পরায়ণতা দোষ তৈরি হবে। ইন্দ্রিয় পরায়ণতা বোঝেন, দেখুন শব্দের অর্থ নিয়ে খুব বলবো না, কারণ পরীক্ষা শব্দের অর্থ আসবে না, তিনি জয়দেব। আর আধ্যাত্মিকতা দোষে যে দুষ্ট, অনেক বেশি অন্তঃপ্রকৃতিকে গুরুত্ব দেয়, খুঁটিনাটির মধ্যে ঢুকে যান। তিনি এইভাবেই বলেছেন, তিনি ওয়ার্ডসওয়ার্থ। আমরা যখন হরপ্রসাদের প্রবন্ধ পড়ব, যদি সুযোগ পাই আপনাদের সাথে পড়বার, সেখানে আবার এই একই কথাই অন্যভাবে হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমের অনুগত, তার প্রবন্ধও পাঠ্য রয়েছে, সেখানে তিনি আলোচনা করেছেন বঙ্গীয় যুবক এবং তিন কবি। যদি আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়, একসাথে কথা বলার সুযোগ হয় প্রবন্ধ নিয়ে। প্রশ্নে আসি, এটাই গুরুত্বপূর্ণ অংশ। আপনারা মনে মনে দেখুন এগুলো ধরা যাচ্ছে কি না। আজকে এটা টেস্টের মতন হবে না, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একদম তুরন্ত টেস্ট, ইনস্ট্যান্ট স্টেটের জায়গা আছে, সেখানে ঠিক ভুল সঙ্গে সঙ্গে চিহ্নিত করে দেবে। আমিও প্রত্যেক দিনের বিষয়ের ক্লাস করে গিয়ে সেখানে সেই টেস্টগুলো দিই, পারি জানেন, এই জন্য ভরসা হয় যে স্মৃতি একেবারে ধ্বংস হয়ে যায়নি বয়ক্রমের সাথে সাথে। বঙ্কিমচন্দ্রের বিদ্যাপতি ও জয়দেব সবাই দেখতে পাচ্ছেন, মনে মনে দেখে নিন করতে পাচ্ছেন কিনা। প্রবন্ধ অনুসরণের দুটো বিবৃতি দেওয়া হয়েছে, আমরা তো এক্ষুনি পড়লাম। বিদ্যাপতির তুলনায় মধুসূদনের কবিতার বিষয় বিস্তৃত, কিন্তু কবিত্ব সেইরূপ প্রগাঢ় নয়। হ্যাঁ, বক্তব্য ঠিক, এক্ষুনি তো পড়লাম, বিস্তৃত বিষয়। প্রবাদ আছে, জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কবিত্ব শক্তির হ্রাস হয়, এখনই বলেছিলাম। এবার আপনাকে দুটো বিবৃতি দিয়ে যেভাবে এই প্রশ্নগুলো সাজানো হয়, বলা হয়েছে উভয় বিবৃতি ঠিক, বলা হয়েছে এক ঠিক দুই ভুল, এক ভুল দুই ঠিক, এইভাবেই সেট বানিয়ে দেয়। আপনি প্রবন্ধটা পড়েছেন, উভয় বিবৃতি ঠিক উত্তরটা আপনি জানেন, জানেন কি না নিজের মনে মনে সাজিয়ে নিন, আপনি জানলেই হবে। পরে আমরা টেস্ট তো নেবই, আপনারাও নেবেন নিজেদের টেস্ট, আমরাও নেব আপনাদের টেস্ট। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ থেকে নিচে দুটো বিবৃতি দেওয়া হলো, যার একটি মন্তব্য, অন্যটি তার সপক্ষে যুক্তি। সবাই প্রশ্নটা দেখুন। সকলই নিয়মের ফল, সাহিত্য নিয়মের ফল। আমরা এই উদ্ধৃতিটাই সরাসরি আমাদের প্রেজেন্টেশনে রেখেছিলাম। কি যুক্তি না, কারণ বিশেষ বিশেষ কারণ হইতে বিশেষ বিশেষ নিয়মানুসারে বিশেষ বিশেষ ফলোৎপত্তি হয়। বেশ, আপনাকে একটি মন্তব্য দিয়েছে, একটি যুক্তি দিয়েছে, আপনাকে বলতে হবে মন্তব্য ঠিক কিনা এবং তার অনুরূপ যুক্তি ঠিক কিনা। পারছেন ধরতে? পরপর দুটো বাক্য সেই অনুচ্ছেদের, তার মানে এটা ঠিক। আপনি মনে মনে যদি খুশি হন যে স্যারের সাথে ক্লাসটা শুনে একসাথে থেকে আমি পরীক্ষা, এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, উপরে লেখা আছে কোন সালে কবে এসেছে, যদি আপনি ঠিক করতে পারছেন, একটু আত্মবিশ্বাসী হন, ঘাবড়ে না গিয়ে, তাহলেই হবে। স্যার অপশন 1। ব্যাস, ঠিক বলেছেন। এই তৃতীয় প্রশ্ন, বিদ্যাপতি জয়দেব প্রবন্ধ নিয়েই, যেহেতু ওটা পাঠ করেছি আমরা। জয়দেবের কবিতা উৎফুল্ল কমল জাল শোভিত বিহঙ্গামুকুল স্বচ্ছ বাড়ি বিশিষ্ট সুন্দর সরোবর। বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেতবতী তরঙ্গা সংকুলা নদী। যুক্তি, কেননা উভয়ই প্রাকৃতিক শোভার মধ্যে মনুষ্যকে স্থাপন করিয়া তৎপ্রতি দৃষ্টি করেন। তাহলে একটা মন্তব্য আছে, একটা যুক্তি আছে। আপনারা একটু মাথা ঘামান এবং যেভাবে বলেছেন বলুন, কারণ এখানে SMS করতেই পারেন, SMS-এর দিকে আমরা যাচ্ছি না, তুরন্ত একটা ঝটপট শেষ করতে চাইছি। বলুন কি মনে হয়, মন্তব্য যদি ওটা হয় ঠিক কিনা, যুক্তি যদি এটা হয় ঠিক কিনা। আপনাকে দুটোই ঠিক কি ভুল ঠিক করতে হবে। দুটোই ভুল হতে পারে, দুটোই ঠিক হতে পারে, কোনো একটা ভুল হতে পারে। আমি প্রেজেন্টেশনের ওপরে চোখ দিয়েছি, কে বলেছিলেন আমি খেয়াল করিনি।
মানে নামটা ক্ষমা করবেন, আবারও বলতে পারেন, অন্যরাও বলতে পারেন। আমাকে ওই পেজে যেতে হবে, আসলে গেলাম, এখন এলাম, এবার দেখতে পাবো। এই তো হাত উঠেছে, রাত্রি, নিশুতি, এটা নাম হতে পারে না, যাই হোক, বলুন 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 না, যে কেউ বলুন, হাত থাকুক না থাকুক, বলুন। কি মনে হয় এটা কি কি ঠিক হবে? ঠিক উত্তর কি হবে বলুন একটু, নালে বুঝবো কি করে। কি হবে ঠিক উত্তর? দেখুন, মন্তব্যটা তো আছেই, জয়দেবের কবিতা সত্যিই তাই, আর বিদ্যাপতির কবিতা এটা, সুতরাং মন্তব্য তো ঠিক, এটা ধরতেই হবে। তাহলে আপনি প্রথমেই অপশানের মধ্যে একটি ঠিক করতে পারলে চলেই আসুন, দুটো ভুল হওয়ার চান্সই নেই, একটা ঠিক ধরে ফেলেছি। তাহলে এই দুটোর মধ্যে আসবে মন্তব্য ঠিক। যখন ধরে ফেলেছি তাহলে দুটো অপশান, একে অড ম্যান আউট বলে সিস্টেম। এমসিকিউতে এটা ব্যবহার করি আমরা, সকলেই করি, আপনারাও করেন। মন্তব্য যুক্তি উভয়ই ঠিক, আর মন্তব্য ঠিক যুক্তি ভুল, এই দুটোর মধ্যে একটা হবে। এই দুটো তো বাদ যাবে 1 বা 3-এর মধ্যে। উভয়ে কেন প্রকৃতিকে তৎপ্রতি দৃষ্টি করতে যাবে? উভয়ে প্রাকৃতিক সবার মধ্যে মনুষ্যকে স্থাপন করেননি, এটা জয়দেব করেছেন। বিদ্যাপতি তো অন্তঃপ্রকৃতিতেই নিজের প্রতিভার গুণটাকেই শুধু ব্যবহার করেছেন বলে বলা আছে। তাহলে কোনটা ঠিক? এইটা ঠিক, মন্তব্যটি ঠিক, কিন্তু যুক্তি এখানে ভুল হয়েছে। মুরজ বিনা সঙ্গিনী স্ত্রী কণ্ঠকীটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার গান প্রসঙ্গে কথা বলেছেন? উত্তর দিন, দিতেই হবে। গোবিন্দাস। জয়দেব, ঠিক। এবারে আমরা ক্লাসে ফিরে আসি, আপনাদের সাথে অল্প বিস্তর কথা বলতে চাইব। আমি সাজেশন চাইবো, আসলে আমার কি কি পরিবর্তন দরকার যাতে আপনাদের জন্য বেশি সুবিধা আনা যায় বা আপনাদের সহায়ক হয়ে উঠতে পারে, সেগুলো আপনাদের। স্যার, ওই স্ক্রিনের কোশ্চেনটা আর একবার দেখাবেন? শেষে যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। কেন প্রেজেন্টেড স্ক্রিনে নেই? নেটওয়ার্কের জন্য। স্যার, হ্যাঁ রাজা, বলুন। স্যার প্রবন্ধ পড়তে স্যার খুব একটা ভালো লাগে না স্যার। কিভাবে আর কি বললেন, যেভাবে মানে হচ্ছে কিভাবে বাদ দেওয়া যায়, মানে বাইরের জিনিসগুলো আর কি, এটা তো বোঝা মুশকিল তো প্রবন্ধের মধ্যে। ওইটা ফলো করতে হবে, আপনি আমাকে ফলো করে বুঝলেন যে এই এই আলোচনাগুলো আমি বুঝি আর না বুঝি শুধু মনে রাখলেই হয়। যেমন দুটো প্রবন্ধ থেকেই বলছি, যে দুটো আমরা আজকে পড়েছি সেটাই মাথার মধ্যে তরতাজা থাকতে হয়, ওইটা প্রথমে চেষ্টা করবেন। বলছেন বটে যে বিস্তৃত বাইরের আলোচনা ভালো লাগে না, কিন্তু আপনি একই সঙ্গে খেয়াল করবেন বাইরের জিনিস এসেই তো আমাদের পড়াগুলো নস্যাৎ করে দেয় অনেক সময়, সে তো চলে আসে, ব্যাখ্যা করতে পারছি না। না না স্যার, আমার হ্যাঁ বলুন। স্যার আমার ওটা ব্যাপার নয় স্যার, গল্প উপন্যাস যেমন পড়তে খুব ভালো লাগে, হুম কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে সেটা নয়। হুম আপনার আজকে যেমন এই থিওরিটা পেলাম, নতুন থিওরি, যে কিছু বাইরের আর মানে আমরা যেটা কি করে মানে অতিরিক্ত নিয়ে নিই আর কি ব্যাপারটা। ঠিক। গল্পের ক্ষেত্রে যেমন সাধারণ মনে থেকে যায়, কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে মনে রাখা নেই আমাদের কাছে। আমি যেমন আজকে বেছে দিলাম কি পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে, আমি বলছি অন্যান্য ক্ষেত্রে কি পয়েন্টগুলো কিভাবে মনে রাখবো আর কি, অন্যান্য প্রবন্ধের ক্ষেত্রে। অন্যান্য প্রবন্ধ যখন আমরা আলোচনা করব একইভাবেই আলোচনা করব। প্রত্যেকটা প্রবন্ধের কিছু কি ওয়ার্ড, আমরা বলি কি সেন্টেন্স থাকে, বললাম না, আপনি ধরে ফেলবেন। যেমন আজকের কি সেন্টেন্স বলছেন বিদ্যাপতি জয়দেব, কিন্তু তার আলোচনা করার মূল উদ্দেশ্য কিন্তু সমসাময়িক কবিদের রচনা, তিনি উন্নতই দেখতে চান, উন্নতির জন্যই বলতে চান। বঙ্কিমের দৃষ্টি সমালোচনামূলক এখানে, তাই তাদের কথা বলতে বলতে আপনি ভাবুন না, তুমি বিদ্যাপতি জয়দেব বলবে, তোমার মধু হেমের বলার কথা দরকার কি, তোমার তৃতীয় শ্রেণী করবারই বা দরকার কি, এটা আপনার মাথায় স্ট্রাইক করবে। কিন্তু আপনি এখন পড়াশোনায় ব্যস্ত আছেন, গাইড হিসেবে আমার কাজ হচ্ছে এইগুলো ধরিয়ে দেওয়া। পরবর্তীকালে যখন শিডিউল ক্লাস হবে না, এগুলোই করতে থাকবো আমি, ভেরি সিম্পল। এটাতেই উপকারটা হবে আপনাদের, আপনাদের আর খুঁজে খুঁজে ওগুলো বের করতে হলো না, আপনি পড়লেন, মনে রাখলেন, সূত্রগুলো তৈরি করে গেলাম আমি। হয়তো সবসময় সূত্রটা ধরা পড়তে না পারে আপনার চোখে, এই জন্য। ঠিক আছে, আর বলুন বলুন না, কোনো অসুবিধা, দ্বিধা করে কি হবে, বলতে পারলে তো নিশ্চয়ই বলবো, খুশি হব।
আর 17-18 বছর হয়ে গেল এটাই নাড়াচাড়া করছি, তো অনেক কিছু অভিজ্ঞতার নিরিখেই চলে আসে, আমি বলতে পারবো। আপনারা নিঃসংকোচে বলতে পারেন, বলুন না, সমস্যা নেই, আমি শুনছি তো। কেন বলবেন না? সমস্যা হয়েছে বলবেন, নাহলে সমাধান হবে কি করে? না বলতে পারলে তো হবে না। সে বিজ্ঞাপনের ভাষা ছিল, বলবেন, নিঃসন্দেহে বলবেন, দিলে আমি বলবো। কত খুঁটিনাটি মনে রাখতে হবে বুঝতে পেরেছেন তো? সেইটা চ্যালেঞ্জের, আর কিছু নেই। এখানে তো বিস্তৃত করে বলতে হবে না, তো বিস্তৃত করে বলবার। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত। স্যার বলছিলাম আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? ওই রকম নয়, গৌরব আসবেন, তিনি বলবেন, সবই বলবেন আলাদা করে। এখানেই তো আমাকে পাবেন, এখানেই তো আমাকে পাবেন। পাওয়া যাবে না কারণ নম্বর একটা আছে, কিন্তু এখানেই তো পাবেন। আপনি সঙ্গে থাকুন, এখানে অসুবিধা নেই। আর কেউ? কিছু বলছি না, প্রশ্ন করছি, আপনাদের বলতে বলছি, তাও অনেকে বসে শুনছেন, এটা খুব ভালো। আছেন তো সবাই? ইন্দ্রজিৎ একবার কথা বলুন। স্যার হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। বলছিলাম আপনি যেভাবে স্যার বলছি যে আপনি একটা বিষয়টাকে নিচে বুঝিয়ে একটা বললেন। পম্পা প্রশ্ন এক মিনিট, দিয়েছিলেন না? পম্পা এক মিনিট, পম্পা এক মিনিট, আমরা ইন্দ্রজিৎকে শুনে নিই, আপনার কাছে আসবো। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন ইন্দ্রজিৎ, বলুন। তাই বলছিলাম যে আপনি এত বড় বিষয়টাকে ছোট্ট করে আলোচনা করে যেভাবে বুঝিয়ে দিলেন, কিন্তু বাদ দিইনি কিছু ইন্দ্রজিৎ, ছোট্ট করেছি কিন্তু বাদ কিছু পড়েনি। কিন্তু প্রশ্নগুলোর সঙ্গে অনেক মিল ছিল আপনার আলোচনা। হ্যাঁ, এবং আমরা তো প্রবন্ধ ধরেই আলোচনা করেছি, প্রশ্ন দেখে নয়, যদিও মাথাতে তাকে রেখেইছি। কখনো আপনার মনে হবে না যে প্রশ্নগুলো দেখেছি বলে সেরকম না, শর্টেড নয়, সবই আছে, কিছু বাদ দিইনি আমি। অনেক সময় অনেক কিছু বাদ দেওয়া যেত, তাও তবু আমি রেখেছি, কারণ কোনটা বাদ দেব না, এটা করা সম্ভব হয় তখন যখন আপনি নিবিড়ভাবে পড়বেন, তখনই সম্ভব। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আপনি এমন ভাবে মানে বুঝিয়ে বললেন যে প্রতিটা ক্ষেত্রে লেখকের বৈশিষ্ট্য এবং গুণাবলী একদম, প্রশ্নগুলোর সঙ্গে ঠিক ওই গুণগুলো অনেকটাই মিল ছিল। আসলে যেটা আমি করে একদম প্রবন্ধের মধ্যে বোঝা গেছে। থেকেছি, আমি তো বাইরের কিছু বলতে যাইনি, ওই জন্য শুধু লেখককে ফলো করেছি, তার সমালোচনাও করতে যাইনি, সেটা কাজও নয় আমাদের, ঠিক কিনা ইন্দ্রজিৎ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেই জন্যই অনেকটা মানে পড়া না থাকলেও অ্যান্সার করার মতো অভিজ্ঞতা একদম তৈরি হয়েছে। একদম, ভেরি গুড। আমি ওটাই বলতে চেয়েছিলাম, প্রথমে যে সফল হব তার নিরিখ যে নির্মাণ করতে চেয়েছিলাম, সেটা এটাই, যে আমি আজকেই পড়লাম, পড়ার সাথে সাথেই রিভিশন নেই, কিছু নেই, আমি ধরতে পারছি কিনা, ধরা যায়, এই আত্মবিশ্বাসটা তৈরি করে দেওয়ার কাজ ছিল আমার আজকের ক্লাসে। মানে ওই লাইনের কথাগুলোর মধ্যে দিয়েই বোঝা যায় যে এটা কে বলতে পারে বা কোন ধরনের কথার সঙ্গে এটা মিল। একদম একেবারে এইভাবেই প্রবন্ধকে রপ্ত করতে হবে। প্রবন্ধ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার, 13টা প্রশ্ন দেখেছি, 10টা থাকার কথা প্রত্যেক বর্গ থেকে, যদি গড়পত্তা ধরি প্রবন্ধ থেকে 13টা পর্যন্ত, আপনি 10-12টা তো নিশ্চিত জানুন, খুবই গুরুত্বপূর্ণ। একটা একটা প্রশ্নই যেখানে গুরুত্বপূর্ণ, সফল বা অসফল হওয়ার মাঝখানে 10টা কি করে ছাড়ি মশাই? প্রবন্ধ তো একদমই ছাড়বো না। হ্যাঁ স্যার। পম্পা বলুন, পম্পা এবারে বলুন।